হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা কি ভাইয়ের কথা শুনতে পাচ্ছ? আহ, তোমরা একটু জানাবা কথা, ক্লাস শুরু হয়েছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা পড়বো হচ্ছে ইন্টিগ্রেশন 3, ইন্টিগ্রেশনের সবচেয়ে লাস্ট পার্ট। আশা করি তোমরা তোমাদেরকে সবকিছু পড়াইতে পারবো সুন্দরভাবে। আর আরেকটা মজার কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন 2 এবং ইন্টিগ্রেশন 1 যেরকম আমাদের অনেক বড় ক্লাস ছিল, আজকের ক্লাসটা আমাদের এত বড় না, খুবই ছোট একটা ক্লাস। তোমরা হচ্ছে কম্পানিয়ন বুক দেখলেই হয়তো বুঝে যাবে আর কি যে আজকের ক্লাসটা আসলে অনেক ছোট। তারপর আমরা দেখি, তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে যে কি কি আছে ভাইয়া, তাহলে পড়ে একটু। আচ্ছা, আমরা প্রথমেই যে দেখো ভাইয়া আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পড়বো। কি বলবো ভাইয়া, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে আহ তোমরা সবাই ইন্টারমিডিয়েটে পড়ছিলা ভাইয়া কিরকম, অনেক বিশাল বিশাল করে ইন্টিগ্রেশন পড়ছিলা, অনেক বিশাল বিশাল করে ইন্টিগ্রেশন পড়ছিলা। বাট আমরা হচ্ছে কিছু সূত্র পড়বো, যে সূত্রগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে অঙ্কগুলো খুবই সহজেই করে ফেলা যায়। এই সূত্রগুলো কিছু হচ্ছে আমরা সবাই মিলে বানানো, মানে আমরা টিচাররা মিলে বানানো, আর কিছু হচ্ছে তোমাদের অনেক জায়গা থেকে সংগ্রহ করে একসাথে এনে তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে তোমরা সবগুলো ম্যাথ খুব ইজিলি করতে পারো। আরেকটা কথা হচ্ছে, সবাই যে কোশ্চেনটা সবচেয়ে বেশি করে যে ভাইয়া আপনি তো আমাদেরকে সূত্রগুলো দিলেন, আমি তো এই বিশাল ইন্টিগ্রেশন অঙ্ক করছি, কিন্তু এই সূত্রগুলো দিয়ে কি আমি ঢাকা ভার্সিটিতে মানে সিকিউতে অ্যান্সার করতে পারবা কিনা? অবশ্যই পারবা, পারবা দেখেই তোমাদেরকে দিছি। হ্যাঁ, তোমার প্রথমে আমরা জানিয়ে দিয়ে সূত্রটা লিখবা, তারপরে সুন্দর করে বসাই দিবা। তাহলে শুরু করি যে ভাইয়া কি কি বসে। দেখো ভাইয়া, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত আর y ইকুয়াল টু mx সরলরেখা। তোমার তো এখনো কনিক্সের ক্লাস হয় না, কনিক্সের ক্লাস হইলে তোমরা বুঝতে পারবা যে পরাবৃত্ত কোনটা, উপবৃত্ত কোনটা, অধিবৃত্ত কোনটা, বা তোমরা যদি পড়ে থাকো অবশ্যই জানবা কনিক্স কোনটা বা সরলরেখা কোনটা। আমি তোমাদের একটু ছোট্টখাটো ধারণা দিই যে কোন জিনিসটা কি আসলে। হ্যাঁ, চলো। আচ্ছা, আমরা জানি যে ভাইয়া এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, বা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা bx, যেটাই হোক কোনো সমস্যা নেই। এই দুইটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এগুলাকে বলতে পারি ভাইয়া পরাবৃত্ত বা প্যারাবোলা। হ্যাঁ, যেমন ভাইয়া এই যে দেখো এটার মধ্যে স্কোয়ার আছে, আর এটার মধ্যে দেখো ওয়াই পাওয়ার 1 আছে, এই জায়গায় দেখো এক্স এর পাওয়ার 1, এই জায়গায় দেখো ওয়াই পাওয়ার 2। মনে রাখবা, পাওয়ার 2 দুই পাশে যে কোনো এক পাশে পাওয়ার 2 থাকলেই ধরে নিবা সেটা হচ্ছে তোমার কোনিক্স। কোনিক্স কি কি হইতে পারে ভাইয়া? বৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। হ্যাঁ, আর যদি তোমার ধরো এই যে দেখো y ইকুয়াল টু mx, এই ধরনের কোন ইকুয়েশন থাকে, দেখো ভাই এখানে y এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, এই যে দেখো দুই পাশেই পাওয়ার 1, পাওয়ার যদি দুই পাশেই 1 থাকে সেটা অবশ্যই সরলরেখা বা স্ট্রেট লাইন, সেটা অবশ্যই সরলরেখা বা স্ট্রেট লাইন। এই জিনিসটা মাথায় রাখবা তোমরা সবাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম। যেমন ধরো মনে করো ভাই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বা আর স্কোয়ার, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে ভাই বৃত্তের সমীকরণ বা সার্কুলার ইকুয়েশন। এখানে দেখো তোমার ভাই এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, দুইটার উপরে পাওয়ার 2, দেখতে পাচ্ছ? তাহলে আমি বুঝে নিচ্ছি আমার যে এই জিনিসটার উপরে পাওয়ার যদি 2 থাকে কখনো, সেইটা আসলে সবসময় আমার সেইটা আসলে সবসময় আমার হবে কি, কোনিক্স। আর যেখানে পাওয়ার দুই পাশেই 1 থাকবে, সেখানে আমি ধরে নিব সেটা হচ্ছে আমার সরলরেখা। এই জিনিসটাই বোঝা সবচেয়ে বেশি জরুরি। কথা রিপিট হচ্ছে কি সবার? আপু তোমার এখানে, অদিতি তোমার এখানে কথা রিপিট হইতে পারে, অনেক সময় নেটে প্রবলেম হইতে পারে, তো তুমি একটু কথা কষ্ট করে বের হয়ে যাও মানে লাইভটা থেকে, আবার আসো। হ্যাঁ, আশা করি সবারটা শুনতে, সবাই সবার মতো তুমি শুনতে পাবা ঠিকঠাক মতো। আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে শুরু করি যে আমরা আজকে যে যে সূত্রগুলো প্রথমে পড়বো সেই সূত্রগুলো একটু দেখি যে ভাইয়া কি কি পড়তে পারি আমরা দেখি একটু। দেখো ভাইয়া, আমাদের প্রথমেই যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত এবং y ইকুয়াল টু mx সরলরেখা। কি বলছে ভাইয়া? এক্স স্কোয়ার সমান 4ay পরাবৃত্ত আর y ইকুয়াল টু mx সরলরেখা। এই দুইটা জিনিস দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে সেটা সূত্র হচ্ছে এটা, যে 8/3 a স্কোয়ার m কিউব, 8/3 a স্কোয়ার m কিউব।
ঠিক আছে। আর এটা দেখো ওয়াই স্কয়ার সমান 4ax পরাবৃত্ত আর y ইকুয়াল টু mx সরল রেখা যেটা সেটা হচ্ছে 8/3a স্কয়ার বাই m কিউব। তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাইয়া এত কঠিন লাগতেছে কেন সবকিছু, তুমি একটু ইজিলি মনে রাখতে পারবা। আমি তোমাকে 1 2 3 আগে পড়াবো একসাথে। দেখো প্রথমটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, তারপর হচ্ছে y স্কয়ার সমান 4ax আর y স্কয়ার সমান 4ay, এই দুইটা 4ax এই দুইটা, এবং একটা হচ্ছে mx সরল রেখা, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু a, y স্কয়ার সমান 4ax এর উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু a সব সময় হবে, এটা এটা ফিক্সড। ঠিক আছে, তো এই দুইটার জন্য দেখো প্রথমে 8/3a স্কয়ার, দেখো সবখানেই আছে 8/3 সবখানেই থাকে। প্রথমটাতে a স্কয়ার ইনটু m কিউব, তারপর এটা a স্কয়ার ডিভাইডেড বাই m কিউব, আর পরেরটাতে শুধু a স্কয়ার, m এর কোনো মান নাই এখানে। যেহেতু এখানে m দিয়ে কোনো কিছু নাই বাম পাশে তুমি দেখতে পাচ্ছ এই জায়গায়, তাহলে তুমি দেখো শুধু a স্কয়ার হবে। এই তিনটা বুঝতে পারছো? এই তিনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পারতেছো না এমন কেউ আছে তোমরা? আর দৃষ্টি একটু বের হয়ে আবার আসো আপু, কথা আশা করি রিপিট শুনতে পাবা না, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে আমরা প্রথম তিনটা পড়লাম, যে একটা হচ্ছে 8/3a স্কয়ার m কিউব, আর একটা হচ্ছে 8/3a স্কয়ার বাই m কিউব, আর 3 নাম্বার যেটা ছিল যে একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 8/3a স্কয়ার শুধু, এটার মধ্যে কোনো m এর কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আচ্ছা আমরা যে সূত্রটা পড়ছি 4 নাম্বার সূত্রটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা ইন্টারমিডিয়েট এটা দিয়ে প্রচুর পরিমাণে ম্যাথ করছি। একটু বলি ভাইয়া তোমাকে, দেখো এই ধরনের সমীকরণ যে x স্কয়ার ইকুয়াল টু 4ay আর y স্কয়ার ইকুয়াল টু 4ax বা bx একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই, একটাতে a দিবে একটাতে b দিবে, এটা হচ্ছে কথা। এক জায়গায় থাকবে a, এক জায়গায় থাকবে b, এই দুইটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে 16/3 হবে, আর এই জায়গাটা হবে ab। ঠিক আছে, দেখো এর আগের প্রত্যেকটাতে ছিল কি ভাইয়া 8/3, এটাতে শুধু 16/3, দুই গুণ হয়ে গেছে বাড়তি, জাস্ট আর কিছু না, একই জিনিস জাস্ট ab। এখানে যদি এই দুইটাতে একটাতে a থাকবে একটাতে b থাকবে, ab হবে। এখন আমাকে তুমি একটা কোশ্চেন করো, একটা একটা কথা বলো, যদি কখনো এই কোশ্চেনটা এমন হতো যে x স্কয়ার ইকুয়াল টু 4ay আছে আর y স্কয়ার সমান সমান 4ay আছে, তাহলে কি হইতো? 4ax আছে, তাহলে কি হইতো? 16/3 হইতো, এর জায়গায় a থাকতো, আর b এর জায়গায় এখানে a আছে, দেখো একটাতে a আছে একটাতে b আছে, তাহলে কি a হইতো না? তাহলে 16/3a স্কয়ার, এটাই অ্যান্সার হইতো। ইন্টারমিডিয়েটে খুবই জনপ্রিয় একটা অঙ্ক ছিল তোমাদের এটা, পরীক্ষায় প্রায় সময় আসতো, তোমরা খেয়াল করছো কিনা জানি না। এবং তোমরা বিশাল একটা অঙ্ক করতে 1.5 পৃষ্ঠা প্রায় ইন্টিগ্রেশন করতে, দেখা এক লাইনেই শেষ। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে 4টা সূত্র পড়ে ফেলছি, এখন হচ্ছে আমরা 5 নাম্বার সূত্র একটু দেখব। হ্যাঁ, থ্যাংক ইউ মোহনা, অদিতি, মনসুর, সবাইকেই। আমরা হচ্ছে এখন একটু 5 নাম্বার সূত্রটা দেখব। 5 নাম্বার সূত্রটা দেখবো, দেখো যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু উপবৃত্ত, এটা সমীকরণ হচ্ছে পাই এবি, মুখস্থ রাখতে হবে। সেটা মুখস্থ সহজে মুখস্থ রাখার জন্য তোমাকে আরেকটা জিনিস ভাই শিখাবো একটু পরে। আরেকটা তুমি দেখো যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু যদি 1, এটা একটা সরল রেখা, এটা অবশ্যই একটা সরল রেখা যেহেতু পাওয়ার 1 আমরা জানি, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা সেটা হবে হাফ এবি, আমরা সবাই জানি। এটা আমরা কোথায় পড়ছিলাম ভাই? এটা আমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছিলাম এই সূত্রটা। আমি তাহলে তোমাদেরকে 5-6 একটু দেখাই। হ্যাঁ, 4 তো পড়ে ফেলছি, আমরা 5-6 একটু দেখাই। দেখো ভাইয়া, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা একটা উপবৃত্তের সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ না, এটা একটা উপবৃত্তের সমীকরণ। ভাইয়া কোনিক্সে গেলে আরো অনেক কিছু পড়াবো এগুলো নিয়ে। তো দেখো এইটাতে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হয় সেটাকে আমরা বলি কি ভাইয়া? পাই এ বি। কি বলি ভাইয়া? পাই এ বি। তোমাকে যদি আমি আরেকটু সহজ করে বলি, তুমি আসলে এই সূত্রটা পড়ছো, কই পড়ছো আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো ভাইয়া, এই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার, ধরো যদি আমার এখানে এই সমীকরণটাতে যদি আমার এ ইকুয়াল টু বি হয় তাহলে কি হয় বলো তো? এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে কি হয় দেখো তো, সরি, ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1, নিচে তুমি একটা লসাগু নাও, তাহলে দেখো তো ভাই উপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার আসছে না, ইকুয়াল টু 1, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার।
এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, আর বৃত্তের সমীকরণটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি পড়ছি, পাই এ স্কয়ার বা পাই আর স্কয়ার পড়ছিলাম আজীবন, মুখস্থ করে আসছি, মনে পড়ে তোমাদের? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পূর্ণ যে প্লাস থাকলে উপবৃত্ত আর মাইনাস থাকলে অধিবৃত্ত হবে। এখন দেখো ভাইয়া, এই যে এ স্কয়ার, পাই এ স্কয়ার বা পাই আর স্কয়ার পড়ে আসছি আমরা। এখন আমাকে একটু কষ্ট করে তোমরা বলবা যে পাই এ স্কয়ার কে আমরা কিভাবে লিখতে পারি, নাকি দেখো পাই এ ইনটু এ এভাবে লিখতে পারি। এই যে দেখো, আমরা এই সমীকরণের এই জায়গাটায় বলে আসছিলাম যে এ ইকুয়াল টু বি, দেখছো? তাহলে জাস্ট এখানে এই জায়গায় তুমি বিটা বসাই দাও, বিটা বসাই দিলে কি আসে দেখো তো, পাই এ বি আসে। এই যে দেখো পাই এ বি, এটাই আসলে এখানে ক্ষেত্রফল, এটা দেখছো? তাহলে তোমার উপবৃত্তটা তুমি অনেক ইজিলি মনে রাখতে পারবা, যে আসলে যে উপবৃত্তের এ আর বি সমান সেটাকে আমরা বৃত্ত বলে থাকি, ঠিক আছে? তাহলে আমরা এটা অনেক ইজিলি মনে রাখতে পারবো, ভুলার কোনো কারণই নাই, যে এটা হচ্ছে পাই এ বি আর এটা হচ্ছে পাই এ স্কয়ার, বৃত্ত, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা সূত্র পড়াই, যেটা আমাদের 6 নাম্বার সূত্র ছিল, সেটা হচ্ছে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার একটা সরলরেখার সমীকরণ, এটাকে আবার অধিবৃত্ত বা উপবৃত্তের সাথে আলগোল পাকাইও না, উপবৃত্ত হচ্ছে স্কয়ার থাকবে, এটাতে কোনো স্কয়ার নাই। আর একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, বা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই পড়ে আসছিলাম এইরকম করে। দেখো তো মনে পড়ে কিনা সবার? এটা ট্রায়াঙ্গেল ছিল, যে ভাই হাফ ইন্টু এ ইন্টু বি পড়ছিলাম সরলরেখা চ্যাপ্টারে, মনে পড়ে তোমাদের? অবশ্যই মনে থাকার কথা এটা। আচ্ছা, এইটা যদি পড়ে থাকি আমরা, তাহলে দেখো আমাদের হচ্ছে আরেকটা সূত্র আছে, লাস্ট সূত্রটা, আমরা লাস্ট সূত্রটা একটু দেখবো, দেখার পরে বলতেছি। আসলে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, এই সূত্র আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো ভাইয়া, এই যে 7 নাম্বার, যে 0 থেকে এ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ডিরেক্ট ক্ষেত্রফল হচ্ছে 1/4 পাই এ স্কয়ার। ডিরেক্ট, এটা মুখস্থ রাখবা, কি পরিমাণ কাজে দিবে তুমি দেখবা। দেখো আমি জিনিসটা কিভাবে আসছে তোমাদেরকে আমি একটু বুঝাই। দেখো ভাই, আমার জিনিসটা ছিল এরকম, যে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, বা 0 থেকে যেটা থাকলো, ডিএক্স থাকলেও যে কথা, না থাকলেও সে কথা, সমস্যা নাই। আচ্ছা, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখন আমাকে তুমি একটু কষ্ট করে বলো তো ভাইয়া, যে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন যারা করছি, তারা এটা কি বলতে পারি যে আমরা আসলে এরকম ইন্টিগ্রেশন সবসময় প্রথমে ওয়াই ডিএক্স লিখতাম, ওয়াই ডিএক্স লিখতাম? তাহলে আমার এখানে আসলে ওয়াই ইকুয়াল টু আসলে আমার কি আসতেছে বলো তো, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার না, রুট ওভার। তোমরা যারা ইন্টারমিডিয়েট চ্যাপ্টারটা করছো তারা অবশ্যই এটা বলতে পারো। হুম, তাহলে দেখো ভাইয়া, আমি কি বলতে পারি এখান থেকে, যে আমি দুইটা পাশে যদি স্কয়ার করি, তাহলে এই জিনিসটা আসলে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার হবে। আর এই পাশে কি হবে ভাইয়া, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে বলো তো এটা আসলে কি? এটা আসলে একটা বৃত্ত না, এটা আসলে একটা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল কি আমরা জানি, পাই এ স্কয়ার, তাই না? এটাই তো আমরা জানি। এখন ভাই আপনি তো বলছেন পাই এ স্কয়ার, কিন্তু এখানে লেখা হচ্ছে 1/4 পাই এ স্কয়ার, 1/4 পাই এ স্কয়ার। এটা কেন আসলো, এটা কারণটা আমি তোমাদের একটু বুঝাচ্ছি। আসো, এটা কেন আসছে বুঝাচ্ছি। এইটা আসছে এই কারণে, দেখাই। এই যে দেখো, তোমার এখান থেকে আসলে লোয়ার লিমিট আপার লিমিট একটু তুমি খেয়াল করো, 0 থেকে এ দেওয়া, এটা একটা বৃত্ত তো, এখানে 0 থেকে এ দেওয়া, দেখো 0 থেকে এ দেওয়া, তো 0 থেকে এ আসলে জিনিসটা বোঝাচ্ছে, এখানে এই জিনিসটা দেখো, এই অংশটা বোঝাচ্ছে। এখানে 0 থেকে এ পর্যন্ত উঠছে, এইটুকু পর্যন্ত, এই জিনিসটা বোঝাচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এই জন্য এটা 1/4। এখন ফার্স্ট কোয়াড্রেন্ট নিশ্চয় একটা পুরো পুরো একটা বৃত্তের 1/4 অংশ। হ্যাঁ, লিমিট দিছে 0 থেকে এ, তাই ঠিক আছে, সেজন্য 1/4 হবে। এটা যদি তুমি মনে রাখতে পারো, তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি কি বিশাল বিশাল ম্যাথ এক লাইনে করতে পারবে। তোমাকে আমি একটা ম্যাথ দেখাই, ইন্টারমিডিয়েটে তোমরা যে ম্যাথটা নিয়ে অনেক বেশি পরিমাণে ভুগছো সবাই মিলে। তোমরা যদি এখন খেয়াল করো একটু, দেখো 0 থেকে 5 এরকম একটা অঙ্ক ছিল, 0 থেকে 5 25 মাইনাস এক্স স্কয়ার।
খুবই জনপ্রিয় একটা অঙ্ক ইন্টারমিডিয়েট। এটার যোজিতকরণ বা যোগজীকরণ কত আসতো পরীক্ষায়। দেখো এখন তুমি 1/4 পাই আর 5² বসাও একসাথে, 25 পাই বাই 4। শেষ তোমার অঙ্ক, এক লাইনে শেষ। দেখছো? হ্যাঁ, কি সহজে এক লাইনে ম্যাথগুলো করা যায়। হ্যাঁ, সাইন ধরে করছিলাম সেই বড় ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ মারিয়া, এই বড় বিশাল ম্যাথটাই তুমি এক লাইনে করতে পারবা চাইলে। আচ্ছা, এখন দেখো, এখন তাহলে আমরা আমাদের ম্যাথ শুরু করি বিসমিল্লাহ করে। এই জায়গায় সাইন থিটা ধরতাম, সাইন ধরে তারপরে করতাম অঙ্কগুলা। চলো তাহলে এখন আমরা বিসমিল্লাহ করে আমাদের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো এক্সাম্পল থেকে শুরু করি, একটা একটা করে শুরু করলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা ছিল y স্কয়ার সমান 4x এবং y ইকুয়াল টু 4x, সরি y স্কয়ার ইকুয়াল টু 16x এবং y ইকুয়াল টু 4x এর মধ্যবর্তী ক্ষেত্রফল কত। দেখো তোমার এখানে কিন্তু 4ax বা এই ধরনের কিছু দেওয়া নাই, তোমার ওইটাকে 4ax এর মতো করে কনভার্ট করে নিতে হবে বা 4ay এর মতো করে কনভার্ট করে নিতে হবে বা y ইকুয়াল টু mx এর মতো করে কনভার্ট করে ওখান থেকে a আর m বা এগুলা মান বের করে বসাই দিবা শেষ এক লাইন অঙ্ক। ঠিক আছে, আমরা তাহলে তোমাদের দুইটা অঙ্ক দেখি প্রথমে, যে প্রথমটা y স্কয়ার ইকুয়াল টু 16x আর y ইকুয়াল টু 4x যেটা ছিল সেটা, আর দুই নাম্বারটা y ইকুয়াল টু 16x আর x ইকুয়াল টু 4, এটা x ইকুয়াল টু 4 বলছে। হ্যাঁ, আর দেখো x ইকুয়াল টু 4 যেহেতু বলছে এখানে দেখো y এর কোনো মান দেওয়া নাই, তার মানে তোমার অবশ্যই বুঝে নিতে হবে যে তোমার এটা আসলে উপকেন্দ্রিক লম্ব বলছে। দুই নাম্বার অঙ্কটার এই যে অংশটা বলছে এটা আসলে উপকেন্দ্রিক লম্ব, এবং তোমাদের বইতে x ইকুয়াল টু 1 দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে x ইকুয়াল টু 4 করে নাও। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক ছিল, সবাই একটু কষ্ট করে x ইকুয়াল টু 4 করে না। তাহলে আমরা প্রথম দুটো অঙ্ক একটু দেখি। হ্যাঁ ইশিকা, থ্যাংক ইউ, তুমি যে করছো আমরা একটু দেখি তাহলে। সবাই তো পারবে না হয়তো, বা আমরা একটু সবার জন্য একটু করে আস্তে আস্তে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে ইশিকা। দেখো ভাইয়া, প্রথমে তোমার যে অঙ্কটা ছিল সেটার মধ্যে দেখো y স্কয়ার সমান ছিল 16x। তাহলে আমাকে বলো তো ভাইয়া y স্কয়ার সমান আমি 4 ইনটু 4 ইনটু x লিখতে পারি, আর y ইকুয়াল টু ছিল 4x। তাহলে আমাকে বলো তো ভাইয়া এই জায়গাটায় a এর মান কত, 4 না, আর m এর মান কত, 4 না। তাহলে আমার প্রশ্নটা ছিল কি 8/3 a স্কয়ার বাই m কিউব, a স্কয়ার বাই m কিউব ছিল। তাহলে আমার এখানে কি হয় ভাইয়া বলো তো, 8/3 a স্কয়ার বসাও 4 স্কয়ার বাই 4 কিউব। তাহলে 4 স্কয়ার আর 4 কাটাকাটি করলে এখানে কত থাকবে, নিচে একটা 4 থাকবে। তাহলে 8/3 ইন্টু 1/4, কাটাকাটি করো 2, তাহলে অ্যান্সার হবে 2/3। এটাই তোমার অ্যান্সার। তুমি কি একটু বুঝতে পারছো সবাই? এটুকু কি বুঝতে পারতেছি আমরা? কারো কোনো ঝামেলা হচ্ছে বলো তো একটু? এই অঙ্কটা বুঝতে পারো না এমন কেউ কি আসো? আমি ধরে নিচ্ছি তোমরা সবাই পারছো, তোমাদের কারো সমস্যা হয়নি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা যারা পারছো, আর যারা যারা পারো নাই তারাও বুঝবা, খুবই সহজ অঙ্ক, তোমরা আরেকটা অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো y স্কয়ার সমান 16x, তাহলে এখানে বলো তো ভাইয়া 4 ইন্টু 4 ইন্টু এক্স না, এই জায়গায় তাহলে আমি বলতেই পারি যে আমার a এর মান 4, তাহলে এখানে a সমান সমান আমার 4 আসছে। আর আমি জানি যে x ইকুয়াল টু a হবে কখন, যদি উপকেন্দ্রিক লম্ব বলে এই ধরনের সমীকরণ। তাহলে x ইকুয়াল টু আমার 4, এটা আমার সমীকরণে দেওয়াই আছে উপকেন্দ্রিক লম্ব, তার মানে এটা আসলে উপকেন্দ্রিক লম্বের সূত্রটাই। তাহলে অ্যান্সার হবে কত, 8/3 a স্কয়ার, 8/3 বসাও আর 4 স্কয়ার বসাও, 4 4 16, 16 আর 8 হচ্ছে 128, 128/3। এখানে যারা x ইকুয়াল টু 1 দেওয়া ছিল অনেক সময় কোম্পানির বুকে, তোমরা একটু কষ্ট করে x ইকুয়াল টু 4 করে নাও। হ্যাঁ, আচ্ছা, সবাইকে একটু বুঝতে পারছি? এই দুইটা অঙ্ক সবাই বুঝতে পারছি? আমাকে একটু জানাবা সবাই। উপকেন্দ্রিক লম্ব কেন ভাইয়া, কোশ্চেন নিয়ে এটা উপকেন্দ্রিক লম্ব, যে একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে x ইকুয়াল টু a, যে এটা বুঝাই যাচ্ছে যে এটা তোমার উপকেন্দ্রিক লম্ব, কারণ এখানে তুমি দেখো y ইকুয়াল টু x দেওয়া নাই, y দেওয়া নাই। আর আমরা জানি y স্কয়ার সমান 4ax, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু a হয়, আর x স্কয়ার ইকুয়াল টু 4by বা 4ay, এটার উপকেন্দ্রিক লম্ব y ইকুয়াল টু a বা y ইকুয়াল টু b হয়। হ্যাঁ, কোনিক্স এর চ্যাপ্টার পড়লে একটু ভালোভাবে বুঝবা। আচ্ছা, এইটা মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাহলে আমরা পরের ম্যাথটা যাই বিসমিল্লাহ বলে, দেখি পারে কিনা সবাই মিলে।
ওয়াই স্কয়ার সমান ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার আর ওয়াই ইকুয়াল টু 2x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, অঙ্কটা আমরা তাহলে একটু দেখি যে কি বলছে আসলে। আর এরপরেরটা তো খুবই সহজ অঙ্ক, দেখো যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ঢাকা ভার্সিটিতে কতবার আসছে, অন্যান্য ভার্সিটিতে আসছে, এবং আমাদের অ্যাডমিশন টেস্টে বা আমাদের এইচএসসি তে খুব বেশি কমন অঙ্ক ছিল এই অঙ্কটা। আমরা তাহলে 3-4 একসাথে দেখবো। হ্যাঁ, 5 নাম্বারটা দেখতে পারি চাইলে, যে দেখো এখানে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2x আর এটার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একসাথে ডিরেক্ট বলে দিছি। আমরা তাহলে 3, 4, 5 একসাথে দেখি, চলো। ভাইয়া বলছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এই জায়গাটা সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে এটাকে আগে তুমি এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই আনো, তারপরে এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই, এই সমীকরণে নিব। হ্যাঁ, আচ্ছা, আর এরপরে যেটা সেটা হচ্ছে তোমার এখানে বলে দিছে যে ওয়াই ইকুয়াল টু 2x। তাহলে বলো ভাই এটা কি হবে? এই অঙ্কটা তাহলে কি হবে? এই অঙ্কটা হবে যে 8/3 a স্কয়ার m কিউব। a এর মান কত এখানে? 1/4 স্কয়ার, আর m কিউবের মান 2 কিউব, 8/3। তাহলে 8/3 1/16 8। আমি যদি কাটাকাটি করি এখানে হবে 2, আর এখানে যদি করি 4, তাহলে অ্যান্সার হবে 4/3। দেখো তো একটু বুঝতে পারছো কিনা তোমরা সবাই? 4/3 হওয়ার কথা না? হ্যাঁ ভাইয়া, হ্যান্ড নোট অবশ্যই পাবা, কেন পাবা না? ম্যাথ করাচ্ছি হ্যান্ড নোট দেওয়ার জন্য, ঠিক আছে? তুলতে না পারলে কোনো সমস্যা নেই। দেখো একটু বুঝতে পারছো কিনা, একটু বুঝতে পারছো সবাই? হ্যাঁ, 4/3। আমরা তাহলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা ছিল এই ধরনের আমাদের, যে দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স আর এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই। দেখো তো ভাইয়া দুইটাই কি আসলে পরাবৃত্ত না? দুইটাই কি আসলে পরাবৃত্ত না? এটা পরাবৃত্ত, এটা পরাবৃত্ত। এবং এই পরাবৃত্তটা কিভাবে লিখতে পারি আমরা, দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স, আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই। দেখো তাহলে ভাই এটার a হচ্ছে 1/4 আর এটার a বা b হচ্ছে 1/4। আমরা অ্যান্সার জানতাম কি 16/3 ab, এটা তো ক্ষেত্রফলের ক্ষেত্রফল বা এরিয়া। তাহলে দেখো ভাইয়া 16/3, আর a এর মান যদি 1/4 হয়, b এর মানও যদি 1/4 হয়, 4 4 16, 4 4 16, 16 16 কাটাকাটি গেলে কত হবে? 1/3। এক লাইনে অ্যান্সার শেষ। এই অঙ্কটা কেউ বুঝো না এমন কেউ আছে? একটু আমাকে বলবা কষ্ট করে। বুঝতে পারো না এমন কেউ আছে? আমি ধরে নিচ্ছি তোমরা যেহেতু সবাই অ্যান্সার দিচ্ছ তাহলে সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা দেখো এখন এই যে অঙ্কগুলো তোমরা যদি বিশাল বিশাল ম্যাথে করতা তাহলে বুঝো তোমার কি বিশাল পরিমাণ ঝামেলা করতে হইতো, আর এখন দেখো এক লাইনে শেষ। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে এর পরের ম্যাথটা যাই। পরের ম্যাথটা যেটা ছিল সেটা এই যে ডিরেক্ট উপকেন্দ্রিক লম্ব এখানে দেওয়া ছিল, কথা বলে দিছে যেটা উপকেন্দ্রিক লম্ব। ইকুয়েশনটা ছিল যে ভাই এরকম ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2x, এই পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব। এখন এটার উপকেন্দ্রিক লম্বতে আমার a এর মান x ইকুয়াল টু a হবে, অবশ্যই উপকেন্দ্রিক লম্বতে অবশ্যই x ইকুয়াল টু a হবে। কত হবে আমরা একটু দেখি a এর মান কত আসে। ভাইয়া ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ লিখা যায়, দেখো তো। তাহলে এখানে এক্স ইকুয়াল আসলে হাফ। তাহলে দেখো ভাইয়া আমরা এটার ক্ষেত্রফল কি জানি? 8/3 a স্কয়ার। তাহলে 8/3 হাফ স্কয়ার, 8/3 আর 1/4 কাটাকাটি গেলে 2, তাহলে অ্যান্সার হবে 2/3। এটাই আমার অ্যান্সার। সবাই বুঝতে পারছি এই অঙ্কটা? আজকের অঙ্ক, আজকের ক্লাসটা খুব সহজ লাগতেছে তাই না তোমাদের কাছে? কারণ ইন্টিগ্রেশন আগের ক্লাসগুলো এত বেশি কঠিন লাগতেছিল যে মানে এত বেশি ইকুয়েশন পড়াইছিলাম যে ভাই এখন এটা সহজ লাগতেছে খুবই। এখন এই সূত্র যদি না জানতো তাইলে এই সূত্র না জানলে এই অঙ্কগুলো আসলেই ভাই কষ্ট ছিল আর কি।
ভাইয়া আপনি এখানে আমাদের ইন্টারে পড়ান নাই, আমাদের অনেক উপকার হইতো, আর পড়াশোনা তো অনেক ইজিলি করতে পারতাম। ইন্টারে আসলে এডমিশন তো এডমিশন, ইন্টার তো ইন্টার, ঠিক আছে। আসলে ম্যাথ জিনিসটা খুবই মজার, ঠিক আছে, খুবই মজার। তোমরা যদি ম্যাথ মজা করে পড়তে পারো তাহলে আসলেই মজা, খুবই মজা। কিন্তু জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে হবে যে ম্যাথটা কঠিন। তোমাদের কাছে ম্যাথ অনেকের কাছে কঠিন লাগে, বা ইন্টিগ্রেশন জিনিসটাই তোমাদের কাছে কঠিন লাগে, তার কারণ হচ্ছে তোমরা আসলে ইন্টিগ্রেশন কখনো পড়ো না, তাই মানে তোমরা ক্যালকুলাস পড়ো না, তাই তোমাদের কাছে কঠিন লাগে। এটা আসলে খুবই সহজ, খুবই মজা। হ্যাঁ, আচ্ছা, সিকিউ আসলে এভাবে করবা। হ্যাঁ, এখন দেখো ভাইয়া, আমরা মোটামুটি এখান থেকে 5 নাম্বারটা পর্যন্ত পড়ে ফেছি, এখন 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। আমরা একটু দেখবো অঙ্কগুলা কি। খুবই সহজ, 6, 7, 8 আমরা দেখি পারবো, একদমই সহজ অঙ্কগুলা। আরেকটা জিনিস যেটা বলা হয় নাই, সরি, যে ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না। দেখো পাশে একটা বক্স দিয়ে লেখা আছে, ক্ষেত্রফলে কখনো অ্যান্সার নেগেটিভ হবে না, সবসময় পজিটিভ অ্যান্সারটা অ্যান্সার হবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ ঋণাত্মক হইতে পারে না, ঠিক আছে। 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার যেটা, সেটা দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6x পরাবৃত্ত আর ওয়াই ইকুয়াল টু x সরলরেখা দ্বারা। এই অঙ্ক খুবই সহজ, আমরা আগে এটা করে ফেলি, তারপরে 7, 8 যাচ্ছি। এই তো ডিরেক্ট এক লাইনে অঙ্ক বলতেছে, কি সহজ, কি জোস। আসো, ওয়াই স্কয়ার সমান 6x আর ওয়াই ইকুয়াল টু x। তাহলে এখানে কত ভাইয়া, এটা হবে যে 4 ইন্টু 6/4 x। 6/4 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 3/2 x। আর এটা হচ্ছে ওয়াই স্কয়ার, আর এখানে x এর মান তো 1, m এর মান তো 1, মানে y ইকুয়াল টু 1 ইন্টু x আর কি। তাহলে তুমি দেখতে পারো তোমার এখানে হচ্ছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে m। তাহলে অ্যান্সার কি, 8/3। 8/3, তারপর হচ্ছে তোমার a স্কয়ার বাই m কিউব, নাকি a স্কয়ার হচ্ছে 3/2 হোল স্কয়ার বাই m কিউব, 1 কিউব। এটা আসবে তাহলে 8/3। 3 স্কয়ার হচ্ছে 9, আর 2 স্কয়ার হচ্ছে 4। কাটাকাটি করলে এখানে হবে 2, এই জায়গাটা হবে 3, অ্যান্সার হবে 6, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরটা দেখো ভাইয়া, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, এক লাইনে অঙ্ক শেষ। দেখো এটা একটা জাস্ট বৃত্ত বলছে, ঠিক আছে। আমি এটা করে ফেলতে পারি এই জায়গাটাতেই, আমি ছাইয়াতে চাই। আর এটা দেখো, এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9 ইকুয়াল টু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা কি করি দেখো, আমরা করি হচ্ছে, দেখো এক্স স্কয়ার ইকুয়াল প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9। আমরা সবাই ভুল করি যেটা, সেটা হচ্ছে আমরা লিখি যে পাই 9 স্কয়ার দিয়ে দিই অনেক। এটা করিও না, বুঝছো। এটা আসলে হচ্ছে এই লাইনটি ভাবে আসবে, দেখো লাইনটা আসছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, ঠিক আছে। এটা হবে না, এটা হবে যে পাই ইন্টু 3 স্কয়ার, মানে পাই এ স্কয়ার হবে তো পাই 3 স্কয়ার, তাহলে কত হবে 9 পাই, 9 পাই, ঠিক আছে, 9 পাই। কিন্তু আমাদের অঙ্কটা এখানে অ্যান্সার না, এই অঙ্কটা সবাই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করে। কোন জায়গায় ভুল করে আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে। কোশ্চেন একটু ভালো করে পড়ো, তোমরা হয়তো অনেকে পড়ো নাই, একটু দেখো কোশ্চেন একটু যদি ভালো করে পড়তো তাহলে দেখতে, দেখো দেখছো কোশ্চেনে কি দিছে। এক চতুর্ভাগে বলছে, কোশ্চেন পড়ে অ্যান্সার দাগাই দিয়ে শোনা, 9 পাই কিন্তু সবার আগে অপশনে থাকবে, ঠিক আছে। কিন্তু সাথে সাথে তোমরা একটু কষ্ট করে এটাও দেখো যে এক চতুর্ভাগে বা 2 চতুর্ভাগে কিছু বলে কিনা। তো যেহেতু এখানে এক চতুর্ভাগে বলছে, তাহলে তোমার বুঝতে হবে যেটা আসলে 1/4, ঠিক আছে, 1/4 অফ পুরো কোয়াড্রেন্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে পুরো সার্কেলটার 1/4 হবে, তাহলে অবশ্যই এই জায়গাটা আসলে 1/4 হবে আগে দিয়ে, এখানে 1/4 হবে, আর এটা 9π/4 হবে অ্যান্সার, ঠিক আছে। এই ভুলগুলো করো না। হ্যাঁ, 1/4 গুণ হবে বা 4 দিয়ে ভাগ হবে, যে কোনো একটা হবে। অদিতি, থ্যাংক ইউ অদিতি। আচ্ছা, বুঝতে পারছি সবাই, এই ভুলগুলো করো না। আচ্ছা, পরের যে অঙ্কটা ছিল সেটাও সহজ অঙ্ক, সেটাও খুবই সহজ অঙ্ক, উপবৃত্ত, তোমরা তখন সবাই জেনে গেছো। দেখো যে এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। এই অঙ্ক সবাই যে ভুলটা করে, দেখো পাই ইন্টু 4 ইন্টু 9 দিয়ে দেয়, কিন্তু না, এটা হবে না। এটা হবে না, কেন হবে না ভাইয়া, এটা হবে না কেন? কারণ দেখো এটাকে আসলে লেখা যায় এভাবে, এক্স স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 3 স্কয়ার।
আগেরটাতে দেখো তোমার স্কয়ার যদি 9 পাই ডিরেক্ট তুই বসাই দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা তোমার অবশ্যই এ বি কে আলাদা আলাদা করে বসাইতে হবে। তাহলে পাই ইনটু 2 ইনটু 3 হবে, অ্যান্সার হবে 6 পাই, বা পাই ইনটু 6 সমান সমান 6 পাই। ঠিক আছে, এটা হবে তোমার অ্যান্সার। এই ভুলটা তোমরা কইরো না, এই জায়গাটায় ভুলটা কইরো না। হ্যাঁ, ভাইয়া এই অঙ্কটা এ স্কয়ার বাই 9 প্লাস বি স্কয়ার বাই 9 এভাবে কত, তোমার কথাটা ভাইয়া বুঝি নাই। ভাইয়া তোমার কথাটা আসলেই বুঝি নাই। এখানে তোমার এ আর বি এর মান কত? এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 3। দেখো, এ এর মান 2, বি এর মান 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এটা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কারো সমস্যা থাকতো তাহলে তাহলে আবার কোশ্চেনটা করো, ভাইয়া বুঝাই দিব। তাহলে দেখো আমাদের মোটামুটি এক্সাম্পলের সব ম্যাথ শেষ, আমরা এখন প্র্যাকটিসে চলে আসছি। হ্যাঁ, প্র্যাকটিসের অঙ্কগুলো খুবই সহজ, খুবই জোস। দেখো ভাইয়া, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আর ওয়াই ইকুয়াল টু x দেওয়া। তাহলে দেখো ভাইয়া, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x বলছে, তাহলে 4 ইনটু 1 ইনটু x, এটা বোঝাই যাচ্ছে যে 4 ইনটু 1 ইনটু x হবে। এখানে a এর মান 1 আর y ইকুয়াল টু x মানে কত? m এর মান 1, y ইকুয়াল টু 1 ইনটু x। তাহলে এটা কত হবে? 8/3 a স্কয়ার বাই m কিউব, 1 স্কয়ার বাই 1 কিউব, একই জিনিস, একই অঙ্ক। তাহলে অ্যান্সার কত হবে? 8/3 হবে। 7 নম্বরে, হ্যাঁ, এটা তুমি এ স্কয়ার বাই 9 বসায় করতে পারো, কোনো সমস্যা নাই। শুধু শুধু কেন করবা? ওইটা তো আসলে তোমার উপবৃত্ত না, এটা তোমার ডিরেক্ট বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে বলতে তোমরা পড়ছোই পাই এ আর স্কয়ার বা পাই এ স্কয়ার, ক্লাস 6-7 এ পড়ছো, বা এটাই পড়ার কথা। তাই আর ভাইয়া দেই নাই আর। হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে এই অঙ্কটা যে তোমরা 8/3 বলছো, দেখছো তোমার পরীক্ষায় কতবার আসছে। আর এই অঙ্কটাই তোমরা যদি পরীক্ষায় আসতো তাহলে বিশাল অঙ্কটা করতে হতো তোমাদের। এখন করা লাগবে না, এক লাইনে লিখে দিবা। তারপরে দেখো ভাইয়া, x/4 প্লাস y/5 ইকুয়াল টু 1, x অক্ষরেখা y অক্ষরেখা, একদম সহজ অঙ্ক। হাফ ইন্টু এবি হবে, হাফ ইন্টু এবি, এর মান কত? 4 আর বি এর মান হচ্ছে 5। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 5, 4 5 20, 20 অর্ধেক করলে 10। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া, ওয়াই স্কয়ার সমান 4ax এবং এক্স স্কয়ার সমান 4ay, দুইটাতেই তোমার a আছে, দেখো একটা তো b নাই। তাহলে অ্যান্সার কি হবে? 16/3 a ইন্টু a হবে, ওই যে ভাইয়া পড়াইছিলাম। তাহলে 16/3 a স্কয়ার। দেখো তো এটাতে কোনো ঝামেলা আছে কারো? ঠিক আছে, সবাই পারার কথা। এগুলো সব তোমার ভার্সিটি পরীক্ষা আসা অঙ্ক। দেখো, এখন মনে হচ্ছে ভাইয়া এত সহজ অঙ্ক ভার্সিটি পরীক্ষা আসছে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এই যে দেখো ওয়াই স্কয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা আসলে দেখো এইটা তোমার পরাবৃত্ত বলছে। ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার যেটা, সেটা তোমার পরাবৃত্ত বলছে। আর ওয়াই ইকুয়াল টু এক্স যেটা, সেটা হচ্ছে তোমার সরল রেখা বলছে। আমরা তাহলে একটু দেখি অঙ্কটা কিভাবে করা যায় সহজে। অঙ্কটা ছিল এরকম যে ওয়াই ইকুয়াল টু এক্স আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা তো আমি সবাই জানি যে ওয়াই ইকুয়াল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু 1 ইনটু এক্স, এম এর মান 1। আর এখানে হবে এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/4। এখন আবার বললো না যে ভাইয়া 4 ইনটু 1/4 কেন নিছি, কারণ আমরা 4a_y বা 4b_y এই ধরনের সমীকরণে মিলানোর জন্য অবশ্যই আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো তো ভাইয়া, তোমার a এর মান কত আসছে? a এর মান আসছে 1/4 আর m এর মান আসছে 1। তাহলে এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা কি দিয়েছিল? অঙ্কটা ছিল এভাবে, এটা ক্ষেত্রফল ছিল 8/3 a স্কয়ার m কিউব। আমরা যদি সবাই ভুল না করে থাকি আর কি, তাহলে এখানে কত হবে? 8/3, a এর মান কত? এখানে a এর মান হচ্ছে 1/4 স্কয়ার আর m কিউবের মান হচ্ছে 1 কিউব। কাটাকাটি দিলে 2 হবে নিচে, তাহলে 1/6, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশনে কিন্তু -1/6 ছিল, দেখছো -1/6 ছিল, কিন্তু অ্যান্সার হবে 1/6, যেহেতু প্লাস অপশন মান। তোমার কোনো মাইনাস আসলেও তোমার সেটা প্লাস ধরে নিতে হবে।
আচ্ছা স্পট এক্সামে এক নাম্বারটা বলে আসি আমি আগে, এটা সহজ অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক আমাদের। দেখি আচ্ছা স্পট এক্সাম আরো আছে, একটু পরে যেতে হবে, সমস্যা নাই। 5 নাম্বারে দেখে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x আর ওয়াই ইকুয়াল টু 4x, এটা কি হবে দেখো তো। এখানে 16x কে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 4 ইন্টু x, আর ওয়াই ইকুয়াল টু 4x, এটার মান 4। তাহলে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 8/3 4 স্কয়ার বাই 4 কিউব। আবার একই অঙ্ক, তাহলে 8/3 1/4, কাটাকাটি করলে এই জায়গায় আসবে 2, তাহলে অ্যান্সার হবে 2/3। এটা আমরা করছিলাম আগে, অঙ্কটা করার কথা একটু আগে করছিলাম, সুন্দর 2/3 ইউনিট স্কয়ার। ঢাকা ভার্সিটিতে দেখো 7 সাল 8 সালে 11 12তে 15 16তে আসছিল, ঠিক আছে। তারপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16, এটা কি অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। তুমি চাইলে এটাকে এক্স স্কয়ার, যে বলছিল যেটা এক্স স্কয়ার বাই 16 প্লাস ওয়াই স্কয়ার বাই 16 এভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, করে করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো এটা ডিরেক্ট, এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই এ স্কয়ার, তাহলে পাই 4 স্কয়ার আমরা জানবো, তার অ্যান্সার কত 16 পাই হবে, ঠিক আছে। এটা দেখলে অঙ্ক বোঝা যাচ্ছে, তাহলে আমরা কষ্ট করে আর করবো না এটাকে এভাবে। চাইলে কেউ করতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখো আমরা তাহলে 2 নাম্বারে চলে গেলাম একটু। আজকের ক্লাসটা আসলে অনেক ছোট। দেখো ভাইয়া 2 নাম্বারে কি আছে, এক্স স্কয়ার ইকুয়াল টু 4y। এক্স স্কয়ার ইকুয়াল টু যদি 4y হয় তাহলে 4 ইন্টু 1 ইন্টু y, তাই না। আর এক্স ইকুয়াল টু টোয়াইস ওয়াই, এই জায়গাটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে, এই অঙ্কটার এই জায়গাটা অনেকে ভুল করে। তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখো, হ্যাঁ এই জায়গাটা একটু খেয়াল রাখো, মনে রাখো। দেখো এটাকে তোমার ওয়াই তে কনভার্ট করে নিতে হবে, ওয়াই ইকুয়াল টু তাহলে কত আসে, তাতে হাফ এক্স আসে না। আমরা সময় ওয়াই ইকুয়াল টু এম এক্স জানি, তাহলে এখানে এই অঙ্কটাকে আসলে ওয়াই তে কনভার্ট করে নিতে হবে, কারণ আমরা সমীকরণটা জানি হচ্ছে এই ধরনের, যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স সরলরেখার জন্য। তাহলে এখানে এক্স ইকুয়াল টু এম ওয়াই সরলরেখার জন্য না, ওয়াই ইকুয়াল টু এম এক্স সরলরেখার জন্য। তাহলে এখানে অবশ্যই এম এর মান হবে হাফ, এই জায়গাটা মানুষজন ভুল করে দেখে এই অঙ্কটা দেওয়া, ঠিক আছে। তাহলে অঙ্কটা কি হবে ভাইয়া, 8/3, আমরা জানি 8/3 এর পরে কি আসে, আমি যদি একটু বলি তোমাদেরকে, 8/3 এ স্কয়ার এম কিউব ছিল, তাহলে 8/3 হবে, এ স্কয়ারের মান কত হবে 1 স্কয়ার, আর এম কিউবের মান কত হবে হাফ কিউব। তাহলে অ্যান্সারটা ভাইয়া পাশে দিয়ে জায়গাটা লিখতেছি, 8/3 1 ইন্টু 1/8, কাটাকাটি গেল 1/3, ডি নাম্বার হবে অ্যান্সার, 2 এর ডি হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এক্স স্কয়ার ইকুয়াল টু 4x আর সরি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4y, আমার মনে হয় না এই অঙ্ক আর করানো কারো কিছু আছে, এই অঙ্কের মধ্যে এত বেশিবার অঙ্ক মনে কোনোটা করাই নাই, ঠিক আছে। 4 ইন্টু 1 ইন্টু এক্স একটা হবে, আরেকটা হবে 4 ইন্টু 1 ইন্টু ওয়াই, দুইটাতে 1 হবে, 16/3 হবে, তাহলে 16/3 1 ইন্টু 1, তাহলে 16/3 হবে অ্যান্সার, ঠিক আছে। সবাই পারার কথা এই অঙ্ক অবশ্যই। আর আরেকটা হচ্ছে দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আর এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই অঙ্কটাও খুবই সহজ। দেখো কি বলছে ভাইয়া, ওয়াই স্কয়ার সমান 4x বলছে, তাহলে 4 ইন্টু 1 ইন্টু এক্স, তাহলে উপকেন্দ্রিক লম্ব x ইকুয়াল টু কত হবে 1 নিতে হবে নাকি। তাহলে আমরা জানি কি 8/3 a স্কয়ার 1 স্কয়ার, তাহলে অ্যান্সার হবে 8/3। এইটুক পর্যন্ত তোমাদের কারো কোনো ঝামেলা আছে কিনা আমি একটু জানতে চাই, ঝামেলা থাকার কথা না, তারপর আমি একটু জানতে চাই, সবাই একটু কষ্ট করে বলবা যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা এখন হচ্ছে আমরা সাবটাইপ 2 তে ঢুকে যাবো, আমরা এটাকে সাবটাইপ 1 পড়ছি, সাবটাইপ 2 পড়লে আমাদের আজকে মোটামুটি পড়া শেষ বলা যায়। এরপর আমরা আমাদের হোম প্র্যাকটিস গুলা করবো, একটা বাড়তি কিছু বিগত বছর কিছু কোশ্চেন আছে সেগুলো সলভ করবো, আর হচ্ছে আমরা এসিকিউ গুলা করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ আমাদের সাবটাইপ 2টা একটু বুঝার আছে, যা নতুন জিনিস আর কি।
আশা করি আমরা সবাই বুঝবো, খুব বেশি সহজ। দেখো আসো আমরা প্রশ্ন পড়ি, প্রথমে প্রশ্নটা পড়ি। প্রথম কোয়েশ্চেনটা দেখো ভাইয়া, বিসমিল্লাহ বলে যদি বলি, যে দেখো y ইকুয়াল টু এক্স স্কয়ার, এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 3, এই দুটো জিনিস দেওয়া আছে। y ইকুয়াল টু এক্স স্কয়ার, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3, আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমার এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চিন্তা করার দরকার নাই, তুমি তিনটা জিনিস দেখো। ভাইয়া এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়ছিলাম, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো পড়ছিলাম, সেখানে দেখো ভাইয়া সব সময় ছিল হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কয়ার, মানে আমরা ধরে নিয়েছি এটা একটা পরাবৃত্ত, তাই না? এবং x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু এরকম কিছু একটা ছিল যে উপকেন্দ্রিক লম্ব। কিন্তু দেখো তোমার এই জায়গাটায়, এই অঙ্কটায় নতুন ভাবে যে তোমার x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 3 দুইটা জিনিস দিয়ে দিয়েছে, তার মানে তোমার আসলে টোটাল তিনটা জিনিস আসছে। এবং তিনটা জিনিস যখনই আসবে তোমার অঙ্কগুলো তালগোল পাকানোর সম্ভাবনা আছে। ঠিক আছে, অঙ্কগুলো তালগোল পাকানোর সম্ভাবনা আছে। চলো তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, আমাকে তার আগে তোমরা কয়েকটা জিনিস বলবো একটু কষ্ট করে। হ্যাঁ, তোমরা কি এটা জানো যে ভাই এক্স স্কয়ার ডিএক্স এটা ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স কিউব বাই 3 না, প্লাস সি, বা এক্স টু এক্স কিউব ডিএক্স, এই জিনিস ইন্টিগ্রেশন করলে কি হয় ভাইয়া? এক্স টু দি পাওয়ার 4/4। এটা তোমরা সবাই জানি, আমি ধরে নিচ্ছি তোমরা এটা সবাই জানো, অন্তত এইটুক জানো। ইন্টিগ্রেশন দুইটা ক্লাস করার পর অন্তত এটা তোমরা জানতে পারো। হ্যাঁ, চা রুটি যা যা বলতেছো সবকিছু বাসায় খাইও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন ক্লাসে একটু মনোযোগ দিয়ে করো, পরে বলবো যে ভাইয়া বুঝি নাই। ভাইয়া 3 নাম্বার সূত্রটা কি? এক্স স্কয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্তির জন্য সেম। বুঝি নাই, বুঝি নাই। না ভাইয়া, ওইটা তো হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4 পরাবৃত্ত, আর ওখানে উপকেন্দ্রিক লম্ব হবে যে তোমার কি জানো, y ইকুয়াল টু a, ওইটাও সেম হবে ভাইয়া। ঠিক আছে, করে দেখো। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমরা যতটুকু পড়ছি এইটুকু আশা করি সবাই পারবো। তাহলে চলো নতুন অঙ্কটা করি। এখন দেখো ভাইয়া, আমাদের যে অঙ্কটা ছিল সেটা আমি তোমাদের একটু কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা ছিল এরকম যে y ইকুয়াল টু এক্স স্কয়ার, এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 3, তিনটা জিনিস দেওয়া আছে। আমরা যদি কেউ ইন্টিগ্রেশনে আবদ্ধ ক্ষেত্রে চ্যাপ্টারের অঙ্কগুলো করি, অবশ্যই সবার এটা মনে থাকার কথা, অবশ্যই সবার এই জিনিসটা মনে থাকার কথা যে আমরা অঙ্কগুলো প্রথমে এইভাবে করতাম, y dx দিয়ে। এই যে ওয়াইটা বলছে, ওয়াই আসলে এই জিনিসটা, এই অঙ্কগুলো জাস্ট তোমার এই জিনিসটাই করতে হবে যে y ইকুয়াল টু এক্স স্কয়ার ডিএক্স। এই জিনিসটা ইন্টিগ্রেশন কি তুমি করতে পারবা না? অবশ্যই পারবা। এবং যেখানে x এর মান 1 আর 3 দেওয়া, তুমি বলো তো কোনটা ছোট? যেটা ছোট সেটা হবে লোয়ার লিমিটে, যেটা বড় সেটা হবে আপার লিমিটে। শেষ, এই অঙ্ক এখানেই শেষ। অ্যান্সার কি হবে তাহলে বলো? x কিউব বাই 3, 3 আর 1, 1 বাই 3 বাইরে নিয়ে যাও, x কিউব মানে 3 কিউব মাইনাস 1 কিউব। শেষ এই অঙ্ক। তাহলে 26, 27 বিয়োগ 1, আর বাইরে হচ্ছে 1 বাই 3। এই অঙ্ক শেষ। তোমাদের এই যে বিশাল বিশাল অঙ্ক দেখো শেষ। তোমাদের খুব বেশি কঠিন প্রশ্ন আসলে এটাই আসবে, এর বাইরে কঠিন প্রশ্ন আসবে না, আসলেই আসবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভাইয়া, এই যে 2 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা একটু সবাই মাথায় রাখো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, দেখো y ইকুয়াল টু এক্স দেওয়া, y ইকুয়াল টু 0 দেওয়া, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16, এই বৃত্তটা দেওয়া। আমি একটু কোশ্চেনটা তোমাদেরকে একটু বলি আরেক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারের সবচেয়ে, এই আজকের পড়ানো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটাই, এটা একটু বোঝার জিনিস আছে। তোমার এখানে বলছে ভাইয়া y ইকুয়াল টু এক্স, আর বলছে y ইকুয়াল টু 0, আর একটা জিনিস বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16। তুমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16 এই জিনিসটা দেখে বুঝতে পারতেছো যে এটা একটা বৃত্ত, এবং যার ক্ষেত্রফল আসলে পাই 4 স্কয়ার হবে। এটা তুমি বুঝতে পারতেছো তাই না? মানে পাই আর স্কয়ার, বা পাই আর স্কয়ার মানে কত? 16 পাই, মানে তোমার 16 পাই হবে। এটা তুমি বুঝতে পারতেছো, এটা তুমি বুঝতে পারতেছো। কিন্তু তোমার এই অঙ্কটার অ্যান্সার 16 পাই না। তার কারণটা হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে তোমার এই যে দেখো, এই জায়গাটা যেটা তোমার শর্ত দিয়ে দিছে। ঠিক আছে, এই জায়গাটা তোমার দুইটা শর্ত দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি শর্তগুলো দিয়ে আরেকটা কি বুঝায়। আরেকটা জিনিস বুঝাচ্ছি তোমাকে, বুঝাই। দেখো y ইকুয়াল টু এক্স, এটা আসলে একটা রেখা। আমি তোমাদেরকে যদি অঙ্কটা একটু বুঝাই ভালোভাবে, আর একটু ভালোভাবে বুঝাই, তাহলে দেখাই। এটা আসলে একটা রেখা, এইটা দেখো,
এখন দেখো এই যে রেখার মধ্যে তোমার বলছে y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু 0 দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রে এই যে বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে এই বৃত্তটার সাথে y ইকুয়াল টু 0 রেখা এবং y ইকুয়াল টু x রেখাও থাকবে। এখন আমাকে বলতে হবে y ইকুয়াল টু x রেখা কিভাবে হবে না, কিভাবে হবে বলতেছি। y ইকুয়াল টু 1 ইনটু x, আমি তোমাদেরকে বলি 1 সমান সমান আমরা জানি 1045। তোমরা যারা পড়ার কথা অবশ্যই পড়ার কথা, তাহলে আমাকে বলো তো ভাই এই জিনিসটা অবশ্যই 45 ডিগ্রি হবে না? এটা তো অবশ্যই 45 ডিগ্রি হবে নাকি? এবং দেখো y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 আসলে কি আমাকে বলো তো, y ইকুয়াল টু 0 আসলে কি x অক্ষ রেখা না? x অক্ষ রেখা না? তাহলে আসলে তোমার ক্ষেত্রফল বের করতে বলছে এই অংশটা, এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে। পুরা ত্রিভুজ, পুরা চতুর্ভুজ মানে পুরা বৃত্তটার ক্ষেত্রফল বের করতে বলে নাই, তোমার বের করতে বলছে পুরা বৃত্তের মধ্যে এই অংশটার ক্ষেত্রফল। এখন তুমি বলতে পারো ভাইয়া y ইকুয়াল টু x রেখা তো শুধু এই দিকে না, y ইকুয়াল টু x রেখা তো এইটাও হয়, এটাও কিন্তু y ইকুয়াল টু x রেখা। কিন্তু দেখো তোমার কোশ্চেনে আরেকটা জিনিসও বলছে, দেখো তোমার কোশ্চেনে আরেকটা জিনিসও বলছে, দেখো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ বলে দিছে। তাহলে তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে যে, তোমার অবশ্যই বুঝে নিতে হবে যে তোমার আসলে এই অঙ্কের মধ্যে, তোমার এই অঙ্কের মধ্যে আসলে তোমার এই জিনিসটা চাইছে, এই জিনিসটাই চাইছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টের এই পার্টটাই চাইছে, এই জিনিসটার ক্ষেত্রফলে বের করতে বলছে তোমাকে। এইটুকু কি তুমি বুঝতে পারছো? 1/4 অংশ না ভাইয়া, এটা আরো আরো ছোট হবে, দেখাচ্ছি কেন। তাহলে ভাইয়া দেখো তো এই যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি একটা 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 বৃত্তের কত অংশ বলো তো? 1/8 অংশ না? কিভাবে ভাইয়া? দেখো পুরা একটা পুরা একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, তাহলে বৃত্তের অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো 180 ডিগ্রি হচ্ছে বৃত্তের অর্ধেক, 2/1 অংশ, 90 ডিগ্রি হচ্ছে 4/1 অংশ, তাহলে 45 কত? 1/8 অংশ। তাহলে এটার অ্যান্সার কি হবে? 1/8 ইন্টু 16 পাই। এই জিনিসটা দিয়ে আসবে আসলে। ঠিক আছে, এটা আসলে তোমরা পড়ছিলা কোথায় পড়ছিলা, আমি তোমাদেরকে আরেকটু বলি। ক্লাস 9-10 হায়ার ম্যাথে তোমরা বৃত্তকলার ক্ষেত্রফল বলে একটা জিনিস পড়ছিলা, বৃত্তকলার ক্ষেত্রফল, ওই জায়গার অংশ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা 1/8 পার্ট হবে। ঠিক আছে, এখন তোমার কোশ্চেনে যদি কখনো y ইকুয়াল টু x দিছে দেখে তুমি বলছো 45, যদি কখনো y ইকুয়াল টু √3x বলে তাহলে তুমি কি বুঝবা এটা? tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি আসলে কত হবে বলো তো? tan 60 ডিগ্রি 360 ডিগ্রি কত ভাগ? 60/360, তুমি হিসাব করো কত হয়, কত হবে এখানে? 1/6। যেমন এই যে দেখো 45/6 360, এটা আসলে 1/8 আসছে। ঠিক আছে, তাহলে 60/360 এটা আসলে 1/6 হবে। তাহলে আমরা 1/8 দ্বারা গুণ করলে এটা অ্যান্সার পাবো 1/2 পাই। এটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে 8 দ্বারা ভাগ করতে হবে আমার এই অঙ্কটাকে। এই যে শর্তগুলো দিয়েছি, এই শর্তের জন্য আমার এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, যদি কোনো √3x দিত তাহলে 6 দ্বারা ভাগ করতাম বা 1/6 দ্বারা গুণ করতাম। যদি 1/√3 দিত তাহলে 12 দ্বারা ভাগ করতাম, বা 30 ডিগ্রি হতো সেটা 12 দ্বারা ভাগ করতাম। বুঝতে পারছি সবাই? আরো একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাতে পারি, তোমরা আসলে এই যে দেখো, তোমরা আসলে জিনিসটা যেটা পড়ছিলা সেটা আসলে এইভাবে পড়ছিলাম, আমি তোমাদের একটু বুঝাই। আমরা জানি যে এই যে পুরা বৃত্তটা আসলে কত, টোয়াইস পাই না? 360 ডিগ্রি তো টোয়াইস পাই বলি। সেই টোয়াইস পাইটা কই থেকে আসছে আমি তোমাদেরকে বলি, সূত্রটা কই থেকে আসছে দেখো। হাফ হাফ থিটা আর স্কয়ার এখান থেকে আসছে। থিটার মান টোয়াইস পাই হইলে কত হয় দেখো তো। এই যে দেখো কাটাকাটি করলে পাই আর স্কয়ার আসছে, এটা হচ্ছে পুরো বৃত্তটার ক্ষেত্রফল। আর আমরা এখানে কি জানি বলো, দেখো তো হাফ থিটার মান কত জানি আমরা? 45 ডিগ্রি কি লেখা যায়? π/4 লেখা যায়, আর স্কয়ার। তাহলে বুঝতে পারতেছি আমরা পাই আর স্কয়ার বাই 8 হবে। তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, তুমি চাইলে প্রতিটাকে 345 কে 360 দিয়ে ভাগ করে 1/8 এভাবে মনে রাখতে পারো, 60 কে 360 দিয়ে ভাগ করে 1/6 এভাবে মনে রাখতে পারো, যে কোনো ভাবে মনে রাখতে পারো। থিটা আর স্কয়ার এটা তোমাদের ক্লাস 9-10 এর সূত্রে ছিল হায়ার ম্যাথে, তোমরা একটু কষ্ট করে খুলে দেখলে বৃত্তকলা চ্যাপ্টারে দেখতে পাবো। ঠিক আছে, একদম ক্লিয়ার বেসিক, এগুলো এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস যেগুলো তোমার আজীবন কাজে লাগে। হ্যাঁ, হয়তো আমরা অনেকে পড়ি নাই বা পড়লে হয়তো খেয়াল নাই একদম। ঠিক আছে, আচ্ছা সিকিউর জন্য কিভাবে লিখবো এটা ভাইয়া? ডিরেক্ট সিকিউর জন্য তুমি এখানে লিখে দিবা যে 45 ডিগ্রি যেহেতু, তাহলে তোমার এই জিনিসটা অবশ্যই তোমার 1/8 হবে, 1/8 পাই আর স্কয়ার হবে, বা 1/6 পাই আর স্কয়ার হবে, যেটা হবে কোনো সমস্যা নাই তো। ঠিক আছে, যে 1045, তাহলে তুমি বুঝতে পারতেছো এটা 40 এভাবে সামনে দিয়ে প্রথমে তুমি পাই আর স্কয়ার আগে দিয়ে তুমি 45/360 ডিগ্রি লিখে দিবে, সুতরাং ক্ষেত্রফল লিখে এভাবে লিখে দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে মমিতা, আশা করি ক্লিয়ার হয়েছে। এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বোঝার অঙ্ক, সবচেয়ে কঠিন অঙ্ক।
মানে আজকের পড়ার মধ্যে যদি তোমরা এটা বুঝতে পারো সবকিছুই সোজা, বাকি সবকিছু একদমই সহজ। আশা করি সবাই বুঝতে পারছো। 3 নাম্বার অঙ্কটা যেটা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি। 3 নাম্বার অঙ্কটা যেটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো ভাইয়া কি বলছে, y equal to a স্কয়ার মাইনাস x স্কয়ার আর y equal to 0। হ্যাঁ, আমি একটু বুঝাই তোমাদেরকে। সহজ তো ভাইয়া সহজ, মানে লিজা একটা কথা বলে না যে সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা ভাইয়া সহজ করে পড়াইছি হয়তো বা বুঝাইছি দেখি তোমার কাছে সহজ লাগতেছে। এই জিনিসটা যদি নর্মালি তো বুঝতে না যে কেন আসছে, এই নর্মাল জিনিসটা বুঝাইতে আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হচ্ছে প্রত্যেকটা, মানে অনেক অনেক বেঁচে প্রত্যেকটা বছরে। তোমরা অনেক ট্যালেন্টেড মাশাআল্লাহ, জিনিসের জন্য তোমরা অনেক ইজিলি বুঝে গেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। আসো, কোশ্চেনটা ছিল এরকম ভাইয়া যে y ইকুয়াল টু মাইনাস a স্কয়ার মাইনাস x স্কয়ার আর y ইকুয়াল টু 0। এখন আমাকে বলো ভাই, তোমার এখানে শর্ত দেওয়া আছে y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0 মানে কি আসলে তুমি বুঝতে পারতেছো? আরেকটা জিনিস যে মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা দেখে তুমি বুঝতে পারতেছো এটা একটা বৃত্তের, এটা একটা বৃত্তের সমীকরণ, তাই না? এটা তো একটা বৃত্তেরই সমীকরণ। এবং y ইকুয়াল টু 0 দেখে তুমি আরো বুঝতে পারতেছো যে ভাই এখানে আসলে এটা বলছে x অক্ষ রেখা দ্বারা। এই যে মাইনাস দিছে, এই মাইনাসটা বলছে আসলে এই নিচের অংশটা, বুঝছো? এই মাইনাস আসলে কিছুই না, জাস্ট নিচের অংশটা। তুমি দেখো, তুমি এখানে স্কয়ার করো দুই পাশেই, হোল স্কয়ার করে দাও, এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ারই আসবে। তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার লিখতে পারো তুমি চাইলে। এটা আসলে একটা বৃত্তেরই সমীকরণ। দেখো তুমি দুইটা লাইন করলে এটা একটা বৃত্তেরই সমীকরণ হয়। তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা নরমাল বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই a স্কয়ার। আর এখানে বলে দিছে যে y অক্ষরেখা, তাহলে সরি x অক্ষরেখা, x অক্ষরেখা মানে কত, নিচের অংশটা জাস্ট। এটা কত, পুরো বৃত্তের অর্ধেক না? তাহলে হাফ পাই a স্কয়ার হবে না? দেখো তো, হাফ পাই a স্কয়ার হবে না? এখানে 1/4 হবে না, কেন হবে না? কারণ তোমরা খেয়াল করছো কিনা জানো না, ওখানে 0 থেকে a দেওয়া ছিল, আগের অঙ্কে লিমিট দেওয়া ছিল। এখানে কিন্তু কোনো লিমিট টিমিট কিছু দেওয়া নাই, ঠিক আছে? এখানে কোনো লিমিট টিমিট কিছু দেওয়া নাই, এখানে ডিরেক্ট একটা বৃত্ত বলছে। এবং সেই বৃত্তের বলে দিচ্ছে, একটা শর্ত দিছে যে সেটা আসলে বৃত্তের একটা অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে হাফ পাই a স্কয়ার, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ জিনিস। যদি এখানে এর জায়গায় আর থাকতো তাহলে কি হতো, এ স্কয়ারের জায়গায় যদি আর স্কয়ার থাকতো তাহলে কি হতো, হাফ পাই আর স্কয়ার হতো। শেষ, এখানেই অঙ্ক শেষ। ঠিক আছে, খুবই সহজ, খুবই বেসিক, একদম বেসিক জিনিস। আচ্ছা, আমরা 4 নাম্বার অঙ্কটা করবো। 4 নাম্বার অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক, তোমরা দেখলেই বুঝতেছো যে ভাই y ইকুয়াল টু 3x, আগের অঙ্কগুলোর মতো, তাই না? এই যে ভাই দেখো, y ইকুয়াল টু x স্কয়ার, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 3 যেটা দেওয়া আছে। দেখো y ইকুয়াল টু 3x, x অক্ষ, x ইকুয়াল টু 2। তুমি দেখলেই বুঝতেছো যে ভাই একদমই সহজ অঙ্ক, খুবই জোস অঙ্ক। যে x অক্ষ মানে হচ্ছে মানে 0 হবে, x অক্ষ মানে 0 হবে, আর x ইকুয়াল টু 2, 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করবো কিসের, 3x এর ইন্টিগ্রেট করবো, সেই সংখ্যা এখানে। অদিতি, নেটের জন্য শুনতে না পাইলে তুমি আবার কষ্ট করে আর কিছুক্ষণ পরে এসে শুনো, ভাই এই অঙ্কটা আরেকবার করাবো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। একদমই সহজ একটা অঙ্ক, জাস্ট একটা বৃত্ত। তোমাকে যদি এখন পড়াইতে যাই তাহলে এই যে 1200-1500 স্টুডেন্টের মানে বারবার একটা জিনিস রিপিট হয়ে যাবে। হ্যাঁ, সরি ভাই, মানে তুমি একটু কষ্ট করে একটু পরে শুনে, হ্যাঁ? আচ্ছা দেখো, যেটা বলতেছি যে y ইকুয়াল টু 3x, x অক্ষ, আর x ইকুয়াল টু 2, এইটা আসলে তোমার ওই যে 1 নম্বর অঙ্কের মতো, জাস্ট ইন্টিগ্রেট করবা, 3x এর ইন্টিগ্রেট করবা। কেমনে আমরা একটু দেখাই দিচ্ছি। এখানে বলছে ভাইয়া y ইকুয়াল টু 3x, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2। তাহলে তুমি দেখো ভাইয়া 3x এর ইন্টিগ্রেট করো 0 থেকে 2 এর, 0 থেকে 2 এ যদি ইন্টিগ্রেট করো তুমি এই জিনিসটা খুবই সহজভাবে বুঝতে পারো। দেখো খুবই সহজভাবে বুঝতে পারো। এখানে বলছি কেসো, দেখো তো, থ্রাইস x স্কয়ার বাই 2, 3 ইনটু হাফ বাইরে নিয়ে আসলাম, 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। 12/2 কত, 6 অ্যান্সার হয় না? 6। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস ইজিলি বলতে পারবো, একটা সহজ কথা বলতে পারবো, তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়াইতে পারি। সেটা হচ্ছে তুমি একটু বুঝো জিনিসটা, খুব বেসিক, খুবই একটা বেসিক। সেটা হচ্ছে এটা একটা শর্টকাট, এটা শুধু এই অঙ্কটার জন্য শর্টকাট হবে, এই অঙ্কটার জন্য শর্টকাট হবে। দেখো ভাইয়া y ইকুয়াল টু 3x, y ইকুয়াল টু 3x, এটা আসলে একটা সরল রেখা না? যে সরল রেখাটা এই ধরনের একটা সরল রেখা, আমি কি বলতে পারি? হ্যাঁ। আর একটা জিনিস দেখো ভাইয়া, তোমার হচ্ছে দেখো, তোমার এখানে x ইকুয়াল টু দেওয়া আছে 2 এবং y ইকুয়াল টু দেওয়া আছে 3x। তাহলে তুমি x ইকুয়াল টু যদি 2 দেওয়া থাকে, y ইকুয়াল টু তুমি কি 3 ইনটু 2 বসাইতে পারো? তাহলে y ইকুয়াল টু তুমি 6 পাও, দেখো তো।
তাহলে আমি কি বলতে পারি এখানে একটা বিন্দু হবে আমার 2 0, আর একটা বিন্দু হবে আমার 2 6। তাহলে কি এটা আসলে আমার 2, আমি বলতে পারি এটা আমার 2 আর এটা হচ্ছে আমার 6। তাহলে এই জিনিসটা হচ্ছে শুধু দেখো তোমার y এর পাওয়ার 1 ও x এর পাওয়ার 1 এর জন্য, মানে এটা হচ্ছে আসলে আমার ওই যে x বাই a y বাই b যে অঙ্কগুলো করছিলাম হাফ a b দিয়ে, তুমি দেখো এটার অ্যান্সার হাফ a b দিয়ে তুমি করতে পারো। এখানে তুমি x এর মান পাচ্ছ 2 আর y এর মান পাচ্ছ তুমি 6, হাফ ইন্টু 2 ইন্টু 6, দেখো তোমার এক লাইনে অ্যান্সার শেষ 6। তোমার ইন্টিগ্রেশনও করা লাগতেছে না, ইন্টিগ্রেশনও করা লাগতেছে না, এটা কি পরিমাণ শর্টকাট তুমি দেখো, আরো শর্টকাট, জাস্ট ইন্টিগ্রেশনও করা লাগতেছে না, তুমি জাস্ট x এর মান দেওয়া থাকবে, y এর মানটা বের করে হাফ ইন্টু a b করে দিবা, শেষ। মুখে মুখে করতে পারবা, ঠিক আছে। কিন্তু অবশ্যই তোমার দেখতে হবে যে এটা তোমার একটা সরলরেখা কিনা, মানে কি, মানে y ইকুয়াল টু তোমার mx এই ধরনের একটা ফরম্যাটে যায় কিনা, y ইকুয়াল টু x স্কয়ার এই ধরনের ফরম্যাটে গেলে হবে না, হবে না, ঠিক আছে। বা x স্কয়ার বাই y, x স্কয়ার আর y স্কয়ার এই ধরনের হইলেও হবে না, কারণ এগুলো হচ্ছে কোনিক সেকশন, ঠিক আছে। এটা হচ্ছে একটা সরলরেখা, সরলরেখা দিয়ে যখন হবে তখন তুমি চাইলেই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো, মানে অঙ্কটা আরো ইজিলি করে ফেলতে পারো তুমি চাইলে, হ্যাঁ। আচ্ছা, এই শর্টকাট গুলো আসলে আমাদের শেখানো হয় না ইন্টারমিডিয়েটে, কেন শেখানো হয় না আমি জানি না, আসলে এগুলো খুবই জোস, এইভাবেও যে অঙ্ক করা যায় এটা আসলে আমি কেন যে টিচাররা পড়ায় না আমি জানি না আসলে, ঠিক আছে। আমি তোমাদেরকে কিন্তু চাইলেই হয়তো শুধু ইন্টিগ্রেশনটা দেখাই দিতে পারতাম, বাকিটা না দেখাতে পারতাম, বাট জিনিসটা শিখে রাখো সহজ, তোমাদের যাতে জিনিসটা সহজ হয়। তাহলে 3 4 আমাদের শেষ। আচ্ছা, আমরা 5 নাম্বার, এটা সবাই জানার কথা অবশ্যই, যে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, তাহলে কি হবে ভাইয়া, অবশ্যই তোমার a হবে আপার লোয়ার লিমিট আর b হবে আপার লিমিট, a থেকে b। আর f অফ x আমরা জানি y dx করছিলাম, আমরা সবকিছুর ইন্টিগ্রেশন করতাম y dx, তাহলে এটা f অফ x dx হবে ইন্টিগ্রেশন, এটাই হবে তোমার অ্যান্সার। এটা তো খুবই একটা বেসিক, তাই না, একদম নর্মাল জিনিস, এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আবদ্ধ ক্ষেত্রফলকে আমরা এভাবেই লিখি, লোয়ার লিমিট আপার লিমিট ab, আর আমরা তো সবকিছুই পড়ছিলাম যে y dx, তাহলে y dx এর y এর মান কত, y এর মান হচ্ছে এখানে f অফ x, তাহলে f অফ x dx হবে, শেষ। হ্যাঁ, আচ্ছা আমরা প্র্যাকটিস গুলো একটু তাহলে দেখি। আমাকে তাহলে বলো তো ভাইয়া, তোমরা প্র্যাকটিসের 1 নাম্বার অঙ্কটাও কিন্তু চাইলে আমরা ওভাবে করতে পারি শর্টকাটে, কিন্তু 3 নাম্বার অঙ্কটাকে আমরা শর্টকাটে করতে পারবো। এখানে f অফ x x কিউব মানে কত আসলে, এটা বলবো y ইকুয়াল টু x কিউব। আমরা 3 নাম্বার অঙ্কটা কিন্তু শর্টকাটে করতে পারবো না, কারণ দেখো এটার মধ্যে বক্ররেখা চলে আসে, এটা সরলরেখা না, এটা একটা কোনিক্সের হিসাব, ঠিক আছে। তাহলে আমরা একটু 3 নাম্বার অঙ্ক, 2 নাম্বার অঙ্ক, 1 নাম্বার অঙ্ক আমরা একটু করি। 1 নাম্বার অঙ্কটা আমরা নরমালিও করবো, শর্টকাটে করবো, দুটাতেই করবো, চলো। এক্স অক্ষ বসে তাহলে অবশ্যই 0 হবে একটা, আরেকটা হবে 4 আর থ্রাইস এক্স, আমরা একটু করি দাও। আমি একটু যদি কোশ্চেনটা লিখি, সরি, কোশ্চেনটা ছিল এই ধরনের ভাইয়া, y ইকুয়াল টু থ্রাইস এক্স, ঠিক আছে। তাহলে আমার এটা হবে কি রকম, থ্রাইস এক্স ডিএক্স 0 থেকে 4, আর 3 বাইরে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার বাই 2 আর 4 আপার লিমিট 0 লোয়ার লিমিট, তাহলে এই জায়গায় হবে 3/2 4 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে এখানে 16 আর 3 নিচে হবে 2, তাহলে 2 দিয়ে 16 কাটাকাটি করলে হবে কত, 8, তাহলে 3 8 24, এটা হবে অ্যান্সার, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। আর তুমি শর্টকাটে চাইলে এভাবে করতে পারো যে থ্রাইস এক্স, যেহেতু এক্স এর মান যদি 4 হয়, y ইকুয়াল টু থ্রাইস এক্স মানে হচ্ছে 3 ইন্টু 4 মানে 12, তাহলে অ্যান্সার হবে কত, হাফ ইন্টু 4 ইন্টু 12, কাটাকাটি গেলে 2, 12 দুগুণে 24, শেষ, এক লাইনে অ্যান্সার। তুমি চাইলে দুইটাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে হচ্ছে এই অঙ্কটা শেষ। 2 নাম্বার অঙ্কটা আগের অঙ্কটার মতোই, অদিতি তোমার জন্য দেখো, আগের অঙ্কটা 3 নাম্বার অঙ্কটা কি ছিল দেখো তো, a স্কয়ার ছিল জাস্ট, এই অঙ্কটা দেখো ভাই 9 মাইনাস এক্স স্কয়ার, মানে এই জায়গায় জাস্ট 9 আছে, মানে 3 স্কয়ার আছে, আর এখানে মাইনাস নেই, মাইনাস নেই মানে আসলে কি উপরের অংশটাই। আমরা তাহলে একটু লিখি অঙ্কটা, y সমান রুট 9 মাইনাস এক্স স্কয়ার, 9 মাইনাস এক্স স্কয়ার মানে কত, এটা y স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস এক্স স্কয়ার, মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9। এটা একটা বৃত্ত, এই বৃত্ত, এই বৃত্তের মধ্যে তোমার এই এটার ক্ষেত্রফল বের করতে বলছে, এই পার্টটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, y ইকুয়াল টু 0 দেওয়া, y ইকুয়াল টু 0 মানে x অক্ষ রেখা, এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলছে, যেখানে এখানে প্লাস আছে তার মানে উপরের অংশ,
ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? হাফ পাই 3 স্কয়ার। তাহলে সি 9/2 মানে 9π/2 হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই পারবো। ঠিক আছে, এখন দেখো ভাইয়া আমাদের এই যে 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আসলে শর্টকাটে করার উপায় নাই। এই অঙ্কটা তোমার হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশনই করতে হবে। ছোট্ট একটা ইন্টিগ্রেশন জাস্ট, যে এক্স কিউবের ইন্টিগ্রেশন আমরা আশা করি সবাই পারি। এক্স কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4/4। হ্যাঁ, এক্স অক্ষ আর x ইকুয়াল টু 2 মানে 0 আর 2 থেকে ইন্টিগ্রেশন করব, করলে অঙ্কটা শেষ। আসো করে ফেলি, খুবই সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক। একটু ভাইয়া, এখানে ছিল 0 ছিল, 2 ছিল, আর মানগুলো ছিল f of x equal to x কিউব। তাহলে x কিউব dx 0 থেকে 2 x টু দি পাওয়ার 4/4, সরি 0 থেকে 2, তাহলে 1/4, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মান কত? 16, 1/4। তাহলে কাটাকাটি করলে কত হয় ভাইয়া? 4 হবে। এটাই তোমার অ্যান্সার, শেষ। বুঝতে পারছি সবাই? খুব বেশি কঠিন তো না, তাই না? খুব বেশি কঠিন লাগতেছে তোমাদের কাছে? আচ্ছা, এরপরে যে অঙ্কটা সেটা আমি একটু দেখি, প্রশ্নটা একটু দেখি, আমরা সবাই যাই। স্পট এক্সামে চলে আসছি আমরা। দেখো ভাইয়া, অঙ্কগুলো খুবই সহজ। এক্স অক্ষ x ইকুয়াল টু 6 আর y ইকুয়াল টু x/2 শর্টকাটে করা যাবে, কঠিন ভাবে ইয়াভাবেও করা যাবে, মানে ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে। y ইকুয়াল টু 0 এইভাবে হবে, সমস্যা নেই। আমরা হচ্ছে নিচের থেকে একটু যাই, আমরা 5 নাম্বার অঙ্কটা থেকে আগে যাই। দেখো তোমার f of x dx সমান সমান f of x বলছে, তাহলে a থেকে b f of x এর মান কত? আমরা অঙ্কটা একটু দেখি। আমরা f of x dx এটার মান কত জানি? এটার মান আমরা জানি f of x, তাই না? আর a থেকে b এটাই তো বলছে। তাহলে দেখো তো ভাই অঙ্কটা কত হবে? f of a সরি মাইনাস f of b, এটা হবে না? সরি এই জায়গাটা f of b মাইনাস f of a হবে, যেহেতু b আপার লিমিট আগে হবে f of b, সরি আমি এই ভাবছিলাম b মাইনাস a হবে। এই ভুলটা করো না তোমরা, এই অঙ্কটা যাতে এই ভুলটা না করি সেই জন্য দিচ্ছি আসলে। নরমালি সবাই f of a মাইনাস f of b আগে দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা গেল। এই অঙ্কটাতে আমার মনে হয় না আর কিছু বলার আছে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 1 এর মান 1, তাহলে কত হবে? হাফ পাই 1 স্কোয়ার, তাহলে π/2। সরি, y অক্ষ 2sc 4π কেন দিছি এখানে? সরি একটু, এটার অ্যান্সার π/4 হবে। হ্যাঁ π/2 হবে না, π/4 হবে। আমি একটু দেখি, দাঁড়াও। y অক্ষ এবং y অক্ষ দ্বারা প্রথম চতুর্ভাগ, সরি এটা y অক্ষ আর y অক্ষ দ্বারা প্রথম চতুর্ভাগ। দেখছো কোন জায়গাটা ভুল করছে? প্রথম চতুর্ভাগ বলছে। আমি তোমাদেরকে অঙ্কটা একটু দেখাই, এখানে π/2 হবে না, সরি এটা π/4ই হবে। কেন হবে বলতেছি, দাঁড়াও এই অঙ্কটা একটু দেখাই। কোশ্চেন পড়তে ভুল হয়েছে আমার, সরি। দেখো, হ্যাঁ প্রথম কোয়াড্রেন্ট দেখো, এই অঙ্কটার মধ্যে দেখো ভাইয়া, তোমার এই অক্ষটা বলছে, খুব ভালো কথা, এবং এই দ্বারা চতুর্ভাগও বলছে, প্রথম চতুর্ভাগ বলে দিছে। আমি শুধু এই অক্ষটা পড়তেছিলাম, তাহলে এটা আসলে 1/4 পার্ট হবে। এই অংশটা হবে জাস্ট 1/4
পাই 1 স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে পাই/4 হবে এটা অ্যান্সার। ঠিক আছে, ভুলটা কইরো না তোমরা। তাহলে দেখো ভাই আমাদের আর বাকি আছে 3টা অঙ্ক। দেখো তোমার 1 2 কিন্তু আমি চাইলে শর্টকাটেও করতে পারি, নরমালিও করতে পারি। আমি দুইটাই করি, দুইটা ভাবে অঙ্ক করে তারপর তোমাকে দেখাচ্ছি। দেখো একটা মধ্যে y = x দেওয়া আছে, একটা দেখাচ্ছে y = x/2, আর 6 আর 0 দেওয়া আছে, 1 আর 0 দেওয়া আছে। আমরা একটু করি অঙ্কগুলো। দেখো একটা দেওয়া আছে x/2 0 থেকে 6 dx, তাহলে হাফ বাইরে নিয়ে গেলাম, আর x²/2 1/4 বাইরে 6² - 0², তাহলে 6² 36 কে 1/4 দ্বারা ডিভাইড করলে মানে 1/4 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয় 9। ঠিক আছে, তুমি চাইলে এটাকে শর্টকাটও করতে পারো। ওখানে দেওয়া ছিল কি x = 6 দেওয়া ছিল, আর y ছিল x/3, সরি x/2 দেওয়া ছিল। তাহলে 6/2 মানে হচ্ছে 3 হইতো, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 3, এটাও তুমি করতে পারতো। 18/3 9, সরি 18/2 9। ঠিক আছে, গুড, সবাই দেখছো। এখন শর্টকাটে সবাই এক লাইনে করতেছো। আসো 2 নম্বর অঙ্কটা ভাইয়া কি ছিল? যে 2 নম্বর অঙ্কটা ছিল এভাবে দেখো, 0 থেকে 1 ছিল, আর ছিল x dx। x dx কি হবে? x²/2, আর এখানে 1 0, তাহলে হাফ 1² - 0², হাফ ইন্টু 1 = হাফ। আর তুমি চাইলে এই জায়গাটা তোমার x = 1 ছিল, তো y ছিল তোমার x, তাহলে y = হবে 1, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 1 লিখতে পারতাম, ডিরেক্ট হাফ, এটাও লিখতে পারতাম শর্টকাট। ঠিক আছে, দুইটাতে দুইভাবে অঙ্কটা করতে পারতাম। ঠিক আছে, তোমাদের তাহলে আর একটা অঙ্ক রয়ে গেল, এই অঙ্কটা আমরা করি, করার পর দেখে আসলে কি হইল না হইল। দেখো ভাইয়া 3 নাম্বার যে অঙ্কটা, y = x সরলরেখা, x অক্ষ, আর x = 4, এইটাও মনে হয় শর্টকাট, পুরোটাই শর্টকাট। 0 থেকে 4 আর x। জিরো থেকে 4 dx, তাহলে x²/2 40, হাফ থাকবে 4² - 0², তাহলে হলো হাফ ইন্টু 16 = 8। অথবা তোমার এখানে এই জায়গাটা ছিল কি, y = x ছিল, আর x ছিল 4, তাহলে y হবে 4, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 4, 4 4 যা বা 4 4 4 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, অ্যান্সার এটাই। ডিফারেন্সিয়েট না করে শর্টকাট ট্রিক কি অ্যাপ্লাই করতে পারবা? হ্যাঁ, শর্টকাট অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে কিভাবে দেখাই তোমাকে। এই যে দেখো, এই জায়গাটা যে x ছিল, y = mx, এই ধরনের কোনো অঙ্ক থাকলে, ধরো y = x, বা y = x/2 মানে হাফ x, বা y = 3x, এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে এটা অবশ্যই তোমার একটা সরল রেখা। আর যদি সরল রেখা হয়, তুমি দেখো এখানে একটা সরল রেখা বলছে, একটা সরল রেখা বলছে, আর তোমার x = দেখো 4 বলছে, মানে এই রেখাটা, আর x = 0 বলছে, মানে এই রেখাটা, y = 0 বা এই ধরনের রেখাটা। তাহলে তোমার এখানে আসলে এই জিনিসটা তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। তাহলে তোমার এখানে x এর মান 4 পাইছো, y এর মানও 4 পাইছো, ডিরেক্ট তুমি বসা দিবা, শেষ, অঙ্কটা এখানেই শেষ। ঠিক আছে, আচ্ছা এইটুক পর্যন্ত যদি বুঝতে পারি, আমাদের মোটামুটি বলা যায় আজকে আমাদের যতগুলো নতুন পড়া ছিল সবকিছু পড়া শেষ কিন্তু। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আমাদের হোম প্র্যাকটিস গুলো করবো, আর হচ্ছে কিছু অঙ্ক ছিল বিগত বছরের কিছু প্রশ্ন, সেগুলো পড়বো, পড়লে আমাদের পড়া শেষ হয়ে যাবে। এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, এই জন্য ভাইয়া সবকিছু নিচে দিয়ে হিন্টস দিয়ে সবকিছু পুরো অঙ্কটাই করে দিছি, বাট তারপরে হচ্ছে তোমরা একটু লিখবা। হ্যাঁ, তারা একটু, আচ্ছা ভাইয়া 4 তো নাই, 6 দেওয়া কোম্পানির বুকে।
কোন জায়গায় কম্পোনেন্ট বুকে 6 নাম্বার দেওয়া ভাইয়া বুঝতেছি না তোমার কথাটা, একটু আরেকবার বলবো কষ্ট করে। আচ্ছা, আর বিগত বছরের প্রশ্ন যেগুলো সেগুলো দেখো, এই জায়গাটায় এই অঙ্কটা ইম্পর্টেন্ট, যে x ইকুয়াল টু 0 থেকে 4 রুট ওভার টোয়াইস x প্লাস 1, এটা ইন্টিগ্রেট করতে বলছি। আমি একটু করি, অঙ্কটা দেখো, পুরোটাই করে দেওয়া আছে, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা নরমালি কি জানি, আমরা নরমালি জানি এই অঙ্কটা আসলে এইভাবে বসে, দেখো 0 থেকে 4 টোয়াইস x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ dx। আমরা জানি কি টোয়াইস x প্লাস 1 উপরের পাওয়ার কত হবে, হাফ প্লাস 1 মানে 3/2, আর নিচেও 3/2 হবে না, এটা তো আমরা সবাই জানি নাকি। এই অঙ্কটা সবাই ভুল করে যে জায়গাটা, সেটা বলি আমি তোমাকে। সেটা হচ্ছে দেখো এই জায়গাটা টোয়াইস x আছে, কিন্তু একটা 2 আছে কোএফিসিয়েন্ট বা সহগ। এই যে ইন্টিগ্রেশনের কোএফিসিয়েন্ট বা সহগ যে ভাগ দিতে হয়, পুরো ইন্টিগ্রেশনটার মধ্যে ভাগ দিতে হয়, এই ভুলটা আমরা সবাই করি। আমরা এই অঙ্কটার এই জায়গাটা করি না। দেখো পুরো ইন্টিগ্রেশনটার মধ্যে থেকে ভাগ দিতে হবে কিন্তু 2, পুরোটা থেকে 2 ভাগ দিতে হয়। ইন্টিগ্রেশনে যে কোনো সহগ ভাগ হয়, আর ডিফারেন্সিয়েশনে যে কোনো সহগ গুণ হয়। এই অঙ্কটা আমরা এই জন্য করি না দেখে আমি এই অঙ্কটা এখানে দিছি, যে ভুলটা করি সবসময়। ঠিক আছে, স্পট এক্সামের 1 নাম্বার কোশ্চেনে x ইকুয়াল টু 6 রেখা, ওখানে কি x ইকুয়াল টু 4 দেওয়া আছে? কম্পোনেন্ট বুকে 4 দেওয়া থাকলে কষ্ট করে একটু 6 করে নিও আপু, কোনো সমস্যা নাই। আচ্ছা, 2 নাম্বারে y ইকুয়াল টু 0 আছে, তুমি y ইকুয়াল টু 0 তো ধরবা না, y ইকুয়াল টু 0 মানে সবসময় ধরে নিবে সেটা x অক্ষ রেখা, বাকি যে y টা দেওয়া থাকবে সেটা মান ধরবা। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের এই যে এই জিনিসটা যেটা বলতে গেছিলাম, যে আমরা 2 দ্বারা ভাগ করি না সবসময়, 2 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটার এই জায়গাটা তাহলে 2 ভাগ হবে। কেন 2 দ্বারা ভাগ করতে হয় ইন্টিগ্রেশনে, আমি একটু তোমাদেরকে দেখাই, তোমাদের মনে পড়ে কিনা বললে তোমরা হয়তো বুঝবা একটু ভালোভাবে। দেখো আমরা ডিফারেন্সিয়েশন ডি ডিএক্স অফ সাইন এক্স কি পড়ছিলাম বলো তো, সাইন এ এক্স ধরো, সাইন এ এক্স, এ কজ এ এক্স পড়ছিলাম না? তাহলে ইন্টিগ্রেশন এ কজ এ এক্স ডিএক্স কত হবে, সাইন এ এক্স প্লাস সি। তাহলে শুধু ইন্টিগ্রেশন কজ এ এক্স ডিএক্স কত হবে, সাইন এ এক্স বাই এ আসতেছে না, দেখো তো এই যে এটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে দেখো ইন্টিগ্রেশন সবসময় সহগগুলা যে কোএফিসিয়েন্ট গুলো থাকে সেগুলো সবসময় ভাগ হিসাবে আসে। ঠিক আছে, ভাগ করতে হয় কিন্তু, এটা মনে রাখো। এই যে ভাইয়া আমি বুঝতেছি না তোমাকে আসলে লিজা মানে বা ভুইয়া তাই বা কোন জিনিসটা একটু তোমাকে বারবার আরেকবার বলতে হবে সেটা বুঝতেছি না। ভাইয়া যে শর্টকাটটা বলছিলাম সেই শর্টকাটটা না হলেও 3 থেকে 4টা অঙ্কে পড়াইছি বা 5টা অঙ্কে পড়াইছি, 5টা অঙ্কে প্রতিটাতে দেখাইছি আলাদা আলাদা। ঠিক আছে, তোমার যদি সমস্যা হয় তুমি একটু কষ্ট করে ক্লাসটা আরেকবার দেখে নিও। আচ্ছা দেখো তাহলে এই ভাগ 2টা দেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখালাম যে কেন ভাগ 2 দিতে হয়। ইন্টিগ্রেশনে এই ভাগটা আমরা দিই না, নরমালি ভুল করি, এই ভুলটা করো না। ঠিক আছে, পুরো অঙ্কটা করে সেই ভুলটা করো না। তাহলে দেখো 1/3 বাইরে চলে যাবে, আর বাকি তো রইলো কত, আর টোয়াইস এক্স প্লাস 1 3/2। টোয়াইস এক্স প্লাস 1 কত হয়, 4 বসালে 2 ইন্টু 4 কত, 8 প্লাস 1 9 হবে, 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2। এখানে অনেকের ভুল হতে পারে যে 9 টু দি পাওয়ার 3/2 এর মানটা বের করতে পারছে, তো 1 টু দি পাওয়ার 3/2 এর মান তো 1 হবে, সবাই জানে। ঠিক আছে, 9 টু দি পাওয়ার 3/2 কে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো 3 স্কয়ার ইন্টু 3/2 লিখতে পারি না? তাহলে দেখো ভাই 2 2 কাটাকাটি গেল, তাহলে 3 কিউব হয়ে গেল। আসলে 3 কিউবের মান কত আসলে 27 না? তাহলে এটাকে আমরা 27 লিখতে পারি, 27 মাইনাস 1 এভাবে লিখতে পারি। আর এখানে 1/3 তো আগে থেকে ছিলই, তাহলে 27 মাইনাস 1 কত 16, তাহলে 16/3 তবে 26/3। অঙ্কটা করে দেওয়া আছে এই জায়গায় সুন্দর করে, কোনো সমস্যা নাই, দেখে নি। হ্যাঁ, আচ্ছা এরপরে যে অঙ্কটা, এই অঙ্কগুলো আসলে খুবই সহজ, নর্মাল ইন্টিগ্রেশন, এগুলো পরীক্ষায় আসে দেখে ভাইয়া করাচ্ছি, যেগুলো হঠাৎ হঠাৎ পরীক্ষা দিয়ে দেয়। দেখো ভাইয়া এই যে 1/x x প্লাস 1/x একদম সহজ অঙ্ক, জাস্ট গুণ করে দিবা, গুণ করে দিলে কি আসে দেখো তো, x আর 1/x কাটাকাটি যায়, 1 চলে আসে, দেখো 1, আর x আর 1/x করলে 1/x স্কয়ার চলে আসে। তাহলে x এর x 1 এর 1 dx এর ইন্টিগ্রেশন করলে x হয়, আর এটা হবে x টু দি পাওয়ার -1/-1, x মাইনাস 1/x প্লাস, এক লাইনে শেষ। ঠিক আছে, তো 1 মাইনাস cos টুয়াইস x, অবশ্যই এটা এতদিনে মনে হয় কারোর পড়ানোর কিছু না। 1 প্লাস cos টুয়াইস x ছিল 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos টুয়াইস x ছিল 2 sin স্কয়ার x, তাহলে এটা কত হবে 2 sin স্কয়ার x হবে।
2 sin স্কয়ার x, তাহলে 2 sin স্কয়ার x হলে রুট আছে যেহেতু √2 বাইরে নিয়ে আসবো, আর sin x হবে, sin x এর ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস cos x, তাহলে মাইনাস √2 cos x প্লাস c, এটাই অ্যান্সার। মনে হয় না এই অঙ্ক কাউকে বলানোর কিছু আছে? হ্যাঁ, আচ্ছা এরপরে যে অঙ্কটা, এই অঙ্কটা একটু একটু ইম্পর্টেন্ট, মানে অনেকে ভুল করো যে অঙ্কটা, দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, নরমাল tan স্কয়ার ইন্টিগ্রেশন করতে গেলে একটা ঝামেলা, sec স্কয়ার ইন্টিগ্রেশন করতে গেলে ঝামেলা, ঠিক আছে? আমরা করবো কি, এগুলো প্রতিটা ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে তারপরে যোগ বিয়োগ করে গুণ ভাগ করে যেটা পাবো সেটা থেকে আমরা ইজিলি আরেকটা জিনিস করতে পারি। সেটা হচ্ছে কি, আমি তোমাকে বলি, ক্লাস 9-10 তোমরা পড়ছো sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমারে বলো তো ভাইয়া, এই জিনিসটা কি আসলে 1 d থিটা না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কি আসলে 1 না? তাহলে 1 d থিটার ইন্টিগ্রেশন করলে কি আসলে থিটা হয়ে যায় না ডিরেক্ট, থিটা প্লাস c হয়। এই অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কটা পরীক্ষায় আসে, প্রায় সময় দিয়ে দেয়। আর 5 নাম্বার অঙ্কটা তোমার মনে হয় আমি ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস যেদিন তোমাদেরকে প্রথম পড়ানো শুরু করেছিলাম সেই দিনকে সবচেয়ে সুন্দর করে বেসিক ভাবে বুঝাই দিয়েছিলাম, এর থেকে ভালোভাবে মনে হয় না বোঝানোর কিছু আছে। হ্যাঁ, দেখো আরেকটু বোঝাই। কি ছিল কোশ্চেনটা? ওয়ান প্লাস সাইন টু এক্স, এমন থাকলে কি হবে? ডিরেক্ট বলছিলাম যে ভাইয়ের নিচে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কয়ার করতে, হোল স্কয়ার কাটাকাটি যাবে, হোল স্কয়ারের রুট কাটাকাটি যাবে, তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স নিচে থাকবে একটা, আর উপরে একটা থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তাহলে কি কাটাকাটি গুলো আসলে 1 dx, এটা 1 dx, 1 dx মানে আসলে কত হয়? x হয়, x প্লাস c, এটা অ্যান্সার। ঠিক আছে, কেন 0 হবে? এটা তো অবশ্যই x হবে, ঠিক আছে। আর 1 প্লাস cos x, এটা মনে হয় কিছু পড়ানোর নাই, 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x বাই 2, তাহলে 2 cos স্কয়ার, এই যে 2 তো হাফ বাইরে চলে যাবে, ভালো কথা, খুব ভালো কথা। আর 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার যেটা থাকে ভাইয়া বলছিলাম যে জোর করে সেটাকে sec স্কয়ারে বানিয়ে দিতে হবে ভাইয়া, তাহলে sec স্কয়ার x বাই 2 হবে, ঠিক আছে। এখন sec স্কয়ারের ডিফারেন্স ইন্টিগ্রেশন হলে কি হয়? tan x হয়, আর এই জায়গাটা কি হবে? tan x বাই 2 হবে অবশ্যই। tan x বাই 2 ইনটু 2 কেন হবে ভাইয়া? দেখো এই যে হাফ, সহগে এখানে কি হাফ দ্বারা ভাগ আছে তাই না? তাহলে এখানে অবশ্যই গুণ হবে, হাফ আছে মানে গুণ। মানে আমি তোমাকে আরেকটু ভালোভাবে বুঝাই, জিনিসটা ভাবে হবে, দেখো tan x বাই 2 ডিভাইডেড বাই হাফ হবে আর কি, ঠিক আছে। এই হাফটা পরে উপরে চলে গেলে এটা 2 হয়ে যায়, তো তাহলে এই পরে 2 আর হাফে কাটাকাটি জায়গা, কাটাকাটি গেলে শুধু tan x বাই 2 থাকে, তাহলে পাই বাই 2 বসবে x এর জায়গায়, জাস্ট আসবে পাই বাই 4 মাইনাস tan 0, tan পাই বাই 4 মানে 1, আর 0 tan 0 মান 0, তাহলে 1 মাইনাস 0 হবে 1 आंसर, ঠিক আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারো তোমাদের অনেক কিছুই বুঝে যাবা। আমি তোমাদেরকে 7 নাম্বার অঙ্কটা বোঝানোর আগে তোমাদেরকে আমি একটা 8 নাম্বার অঙ্কটা বুঝাই। 8 নাম্বার অঙ্কটা আরো সহজ, দেখো কিছুই না, জাস্ট এই যে এই অঙ্কটার মধ্যে 2 একটা আছে সেই জন্য একটা 2 দিতে হবে ভাগে, এই 2টা বোঝানোর জন্য এই অঙ্কটা দিছে, আর কিছুই। ঠিক আছে, দেখো এই যে ভাইয়া একটু একটু কাটাকাটি যাবে আগেরটার মতোই, জাস্ট প্রথমে 1 নাম্বার যে অঙ্কটার মতো ছিল সেই অঙ্কটাই জাস্ট একটা 2 দিয়ে ভাগ দিতে হবে, এটাই। এই ভুলটা অনেকে করে, এই ভুলটা যাতে না করে সেজন্য। এখন দেখো আমি তোমাকে যে অঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে যে 7 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা কেন দিছি, কেন ইম্পর্টেন্ট সেটা বুঝাচ্ছি। এই জিনিসটা বলা আছে, আমরা তো এটা জানি তাই না। এখন আমাকে একটা জিনিস বলছে, যে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে এটা ভাইয়া, এটা সমান যদি এফ অফ এক্স ডিএক্স হয়, ধরো ধরো ধরো, এখন আমাকে তুমি একটু কষ্ট করে বলবা, তুমি একটু কষ্ট করে বলবা
আমি এখানে এফ অফ এক্স বের করতে গেলে কজ এক্স থেকে কিভাবে পাবো বলো তো? ইন্টিগ্রেশন করবো না ডিফারেন্সিয়েশন করবো? একটু বলো তো সবাই। এটাকে আমি ডি ডিএক্স অফ কজ এক্স, সরি সরি এখানে একটা মাইনাস কজ এক্স হবে, ধরো মাইনাস দিল, ধরো ডি ডিএক্স অফ মাইনাস কজ এক্স, ধরো মাইনাস কজ এক্স সমান আমি পেলাম সাইন এক্স। তাহলে আমি কি জানি, আমরা এই যে এখান থেকে আমি যদি এফ অফ এক্সটা বের করতে যাই, আমাকে আসলে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে না? এটা কি বুঝো? এই জায়গাটা বুঝতে পারছো? পুরো অঙ্কটা ইন্টিগ্রেশনে, চিহ্ন ইন্টিগ্রেশনে দেওয়া, কিন্তু আসলে করতে বলছে ডিফারেন্সিয়েশন। এটা কি বুঝো? দেখো, এই যে দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কজ এক্স, ঠিক আছে, মাইনাস কজ এক্স আসছে। তাহলে আমরা যে মাইনাস কজ এক্স সমান এটা যদি আমি এফ অফ এক্স লিখি, তাহলে আমি আসলে এই জিনিসটা কিভাবে পাইছি বলতো? এটা ডিফারেন্সিয়েশন করে আমি এফ অফ এক্সটা পাবো, তাই না? এটাই তো। তাহলে দেখো, এই সহজ অঙ্কগুলো আমরা পারা অঙ্কগুলো ভুল করি, ঠিক আছে? দেখো তোমার এই অঙ্কটা ভাবে বলছে, দেখো এই যে দেখো তোমার দেওয়া আছে সেটা সমান এফ অফ এক্স বের করতে হবে, তাহলে আমি কি আসলে ডিফারেন্সিয়েশন করতে হবে না? দেখো তোমার ইন্টিগ্রেশনটাও কিন্তু অ্যান্সারে দেওয়া আছে, এই যে এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কয়ার হবে, আর এটা আবার টুয়াইস ইন্টিগ্রেশন করলে ই টু দা টুয়াইস এক্স। দেখো এটাও কিন্তু দেওয়া আছে, বাট এটা হবে না, ঠিক আছে, মানে সরি হবে না আর কি, ঠিক আছে? দুইটা অপশনই দেওয়া থাকবে, তুমি করলে অঙ্কটা ইজি, পারা অঙ্ক ভুল করে আসবে, কিন্তু এটা আসলে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে আমরা কি করবো দেখো, এটা ডিফারেন্সিয়েশন করবো, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1, আর ই টু দি পাওয়ার টুয়াইস এর ডিফারেন্সিয়েশন করলে 2 ই টু দি পাওয়ার 2x, শেষ। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের হোম প্র্যাকটিসের মধ্যে তোমাকে আমি একটা অঙ্ক দেখাই, তোমাদেরকে আমি দেখো, এই অঙ্কটা আমি একটু আগে পড়াইছি, 19 নাম্বার, তোমাদের 10 থেকে 20 নাম্বার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আজকে পড়ানো হবে, 10 থেকে 20 কম্পেয়ারেন্ট বুকের। তুমি দেখো 19 নাম্বার অঙ্কটা তুমি কিন্তু পড়ছো, ঠিক আছে? 20 নাম্বার অঙ্কটা তুমি একটু আগে পড়ে আসছো, 20 নাম্বার অঙ্কটা দেখো অ্যান্সার কত ছিল, এই যে দেখো 1/3 2/3 দিয়ে যেটা ছিল সেটা 2/3 টুয়াইস এক্স প্লাস 3/2, এটাই অঙ্ক ছিল, পাশে দিয়ে সবগুলো করে দেওয়া আছে, তারপরে ভাইয়া জাস্ট বলে দিলাম আর কি। সরি 1/3 দিয়ে এটা ছিল, সরি সরি 1/3 দিয়েছিল, আমি একটু বলতেছি তোমাদেরকে, 1/3 টুয়াইস এক্স প্লাস 3/2, ঠিক আছে? এই ভুলটা করো না, হ্যাঁ? 20 অ্যান্সার এই হবে। আচ্ছা, তাহলে 19-20 আমরা একটু আগে পড়ছি হোম প্র্যাকটিসে, এইটাও পড়ার কথা এতক্ষণে, 1 প্লাস কজ এক্স, এই অঙ্কটা আমাদের অবশ্যই এতক্ষণে পড়ে ফেলার কথা, আমরা সবাই পড়ে ফেলছিও আমার যতদূর মনে হয়। তারপর আমরা দেখি একটু যে পারে কিনা। এই যে সেক স্কয়ার x/2 যেটা ছিল, অ্যান্সার ছিল লাস্টে কত, 10x/2 আসছে। তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে দেখো 1 প্লাস কজ এক্স ছিল, 1 প্লাস কজ এক্স ছিল, তাহলে নিচে 2 কজ স্কয়ার x/2 আসছে, 2টা বাইরে চলে যাবে হাফ হিসাবে, আর সেক স্কয়ার x/2 হবে, নিচে কস স্কয়ার থাকলে উপরে নিচেটাকে সেক স্কয়ার বানিয়ে দিতে হয়, ইন্টিগ্রেশন আমরা সবাই জানি। তারপর হচ্ছে দেখো 10x/2 হবে, সেক স্কয়ার x/2 এর ইন্টিগ্রেশন হবে হাফ ইন্টু এই জায়গাটা হবে তোমার 10x/2, আর নিচে হবে তোমার অবশ্যই 1/2। এই 1/2 আর হাফ কাটাকাটি যাবে, 1/2টা উপরে চলে গেলে হয়ে যাবে তোমার হাফ ইন্টু 2 আর 10x/2, তাহলে হাফে আর 2 কাটাকাটি যাবে অবশ্যই, ঠিক আছে? তাহলে এটা 10x/2 হবে, এটা আমরা সবাই জানি, এটা আমরা পেরে গেছি। তাহলে এখন আমারে বলো, তোমার অঙ্ক কিন্তু আসলে শেষ অনেকটুকু। আমি তোমাকে আরেকটা জিনিস বলি, প্রথম থেকে আমরা দেখি তাহলে অঙ্কগুলো পারে কিনা। y = x² পরাবৃত্ত, আর y = x, এটা কি হবে, x² = 4 × 1/4 × y, তাহলে এটা মান হচ্ছে 1/4, আর y = 1 × x, তাহলে এটার অ্যান্সার কি হইতো ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে তোমার 8/3 1/4 স্কয়ার ইন্টু 1/3, তাহলে 8/3 1/16 1/6, ঠিক আছে? এইটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই। আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আমি এ স্কয়ার দিয়ে পড়াইছিলাম তোমাদেরকে, অবশ্যই হাফ
পাই আর স্কোয়ার, অর্ধবৃত্ত হবে এই অর্ধবৃত্তটা, নিচের অর্ধবৃত্তটা, ঠিক আছে, যেটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পাই আর স্কোয়ার বাই 2 হবে, ঠিক আছে। এই অঙ্ক কি তোমাদের বলার কিছু আছে? 25 মাইনাস এক্স স্কোয়ার ক্লাসে প্রথমেই বলে দিছিলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে? পাই 4 স্কোয়ার, সরি পাই 5 স্কোয়ার বাই 4, তাহলে 25 পাই বাই 4, ঠিক আছে। এই অঙ্কটাও কিছু বলার নাই, এটা আমরা সবাই জানি। এই জায়গাটা দেখো একটা 4 দেওয়া আছে, এই জায়গাটা, এটা সবাই ভুল করতে পারে। তাহলে আমরা কি জানি, দেখো পাই এ স্কোয়ার বাই 4, এটা তো আমরা নর্মাল নর্মাল সূত্র জানি। আর এখানে বাইরে একটা 4ও দেওয়া আছে, দেখো 4 ইন্টু এটা দেওয়া, তাহলে 4 এ 4 এ কাটাকাটি গেল, আসলে পাই আই স্কোয়ার হবে, পাই স্কোয়ার, ঠিক আছে। 13 15 আমরা এখন করব, 13 15 করে তারপরে দেখবো আমাদের অঙ্কগুলো শেষ, আসলে আসলে অনেক সহজ। আমি একটু 13 নম্বর কোশ্চেনটা দেখি। 13 নম্বরে যে জিনিসটা বলছিল সেটা হচ্ছে, সরি একটু, আচ্ছা এটা তো আরো সহজ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই ডিএক্স, একদমই সহজ অঙ্ক। এটা তোমরা এতক্ষণ পড়ছো, বলছে ওয়াই ডিএক্স বের করতে। ওয়াই ডিএক্স কত হবে এখানে দেখো তো, ওয়াই স্কোয়ার সমান 16 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই সমান সমান ওয়াই, সরি ওয়াই সমান সমান রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, ওই যে আগের অঙ্কের মতো। তাহলে এখানে কত হবে, রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, আর এই জায়গাটা বলে দিছে 0 থেকে, তোমার বলে দিছে কত, 0 থেকে 4 বলেই দিছে তোমার, তাহলে তোমার অঙ্ক অর্ধেকই শেষ, এবং বাইরে একটা 4 বলে দিছে, 4 ওয়াই ডিএক্স 0 থেকে 4 বলে দিছে, ঠিক আছে। তাহলে তুমি জানো যে এই জিনিসটার মান কত, তুমি সবাই তুমি তো জানোই, পাই 4 স্কোয়ার বাই 4, এটা তো আমিও জানি তুমিও জানো, আর বাইরে একটা 4 থাকবে, এই 4 এর 4, ঠিক আছে। তো দেখো 4 4 কাটাকাটি গেলে অ্যান্সার হবে 16 পাই, এক লাইনে অঙ্ক শেষ। হ্যাঁ, পারছি আমরা, খুবই সহজ, পারার কথা অবশ্যই। কার কোনো ঝামেলা আছে অঙ্কে? ঝামেলা থাকলে বইলে একটু, যে বুঝো নাই। এরপর দেখো 15 16 17, এই তিনটা অঙ্ক করলে আমাদের মোটামুটি অনেক কিছুই শেষ, আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, 15 নম্বর ভাইয়া একদম সোজা, 4 5, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 5, 4 5 20 অর্ধেক করলে 10, অঙ্কটা করছি। এবারে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 36, এটা কি একটা বৃত্ত, সেই বৃত্তের প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল, প্রথম দ্বিতীয় মানে এই দুইটা, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই 6 স্কয়ার মানে 36 পাই ডিভাইডেড বাই 2 হবে, তাহলে কত হবে, 36 পাই বাই 2 মানে 18 পাই, অ্যান্সার হবে 16, সি। ঠিক আছে, 16 এর অ্যান্সার হবে সি। আচ্ছা, এরপরে 17 নম্বর অঙ্ক, যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্ত এবং এক্স ইকুয়াল টু টোয়াইস y সরলরেখা, একদমই সহজ অঙ্ক, যে এক্স ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু ওয়াই, ঠিক আছে, আর এখানে ওয়াই ইকুয়াল টু হাফ এক্স মানে হাফ এক্স, জাস্ট গুছাই লিখবো ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো, তাহলে 8/3 1 স্কয়ার ইন্টু কি হবে ভাইয়া, এখানে 1 স্কয়ার বাই 1 কিউব মানে হাফ কিউব, তাহলে 8/3 1 1/8, কাটাকাটি করলে 1/3, এটাই আনসার। এই ছিল তোমাদের আজকের এখন পর্যন্ত সবকিছু সমাধান। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, তোমাদেরকে এসিকিউ তে ভাইয়া করানো হয় নাই, এসিকিউ সলভ শিট গুলো নিচে দিয়ে দেওয়া আছে, তারপরেও ভাইয়া করে দিব তোমাদেরকে। হ্যাঁ, সবগুলো করে দিয়ে আসো, খুব বেশি কঠিন অঙ্ক না, আমরা একটু করি সহজ, সময় তো আমাদের আছে।
আমরা কোশ্চেন দেখি। আচ্ছা, e টু দি পাওয়ার ax প্লাস e টু দি পাওয়ার মাইনাস ax, আমরা e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে করছিলাম, এখানে জাস্ট একটা a বাড়তি আসছে। আমরা অঙ্কটা করব 2 3, এগুলো সবগুলো তোমাদের পারার কথা অবশ্যই, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, চলো আমরা করি সবাই। আমি লিখি, দেখো তোমরা বুঝো কিনা। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া এটা কি হবে, ই টু দি পাওয়ার ax উপরে যাবে গা, এটা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ax হোল স্কয়ার dx। তাহলে আমাকে বলা হবে নিচেরটা ডিফারেন্সিয়েশন দেখো, এই যে ই টু দি পাওয়ার ax, এটা ডিফারেন্সিয়েশন কি হয় বলো তো? এটা ডিফারেন্সিয়েশন হবে যে a ইনটু ই টু দি পাওয়ার ax, তাহলে অবশ্যই বাইরে একটা 1/a দিতে হবে। ঠিক আছে, কাটাকাটি করার জন্য। তাহলে অ্যান্সার হবে 1/a tan ইনভার্স ই টু দি পাওয়ার ax প্লাস c। তোমরা এই অঙ্কটা করার কথা। হ্যাঁ, তোমাদেরকে tan ইনভার্স ই টু দি পাওয়ার x ছিল, এটা ax দিয়ে আসছে, বা m দিলে mx দিয়ে আসতো। হ্যাঁ, আশা করি তোমরা সবাই পারবা। যাদের যাদের ঝামেলা হয় তোমরা একটু দেখে নিতে পারো পাশ থেকে। আচ্ছা, কালকে এক্সাম আসলে তো খুবই ভালো, এখন করে দিলাম, সলভ করে দিলাম, আরো ভালো হলো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা সেটা হচ্ছে এরকম 1 থেকে 2 1/x 1 প্লাস ln x। এই অঙ্কটা মনে হয় না ভাইয়া তোমাদের আর কিছু পড়ানো বাকি আছে, এতবার পড়াইছি। ওয়ান বাই এক্স উপরে লিখবো আর নিচে লিখবো 1 প্লাস ln x 1 থেকে 2 dx। তাহলে দেখো নিচেটা ডিফারেন্সিয়েশন উপর হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে ln 1 প্লাস ln x। এখানে অনেকে ভুল করে মানগুলো বসাইতে, আমরা একটু মানগুলো বসাই। ln 1 প্লাস ln x, ln 2 হবে, তাহলে ln 2 মাইনাস ln 1 প্লাস ln 1। এখন আমরা বলো তো ভাই ln 1 এর মান কত? ln 1 এর মান 0, তাহলে ln 1 প্লাস ln 2 মাইনাস ln 1 প্লাস 0। ঠিক আছে, মাইনাস আবার ln 1 আসছে, তাহলে ln 1 এর মান কত? ln 1 এর মান আবার 0, তাহলে 0 হলে কত হবে? ln 1 প্লাস ln 2 মাইনাস 0 সমান সমান ln 1 প্লাস ln 2। এটাই তোমার অ্যান্সার। যাদের বুঝতে সমস্যা তারা একটু দেখে নিতে পারে। আচ্ছা, আশা করি আমাদের এই অঙ্কগুলো ঝামেলা শেষ হয়ে যাবে, আর কোনো অঙ্ক থাকবে না। আমরা তাহলে একটু অন্য অঙ্কগুলো একটু দেখি। হ্যাঁ, দেখো আমাদের পরের অঙ্কটা ছিল যেটা, সেটা ছিল এরকম যে নিচে tan x ছিল, ln sin x ছিল।
পরে 1 dx ছিল। আমরা tan x কে কি উপরে cot x লিখতে পারি? cot x কে অবশ্যই আমরা cos x sin x লিখতে পারি, আর নিচে তো ln sin x থাকবেই। এখন আমাকে একটা জিনিস বলো ভাইয়া, ln sin x এ ডিফারেন্সিয়েশন করো তো, ln sin x এর ডিফারেন্সিয়েশন, ln sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/sin x ইনটু sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x, এটা হয় না? তাহলে এটা আসলে কি cos x/sin x না? দেখো তো, তাহলে আমি কি বলতে পারি যে আমি নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে পাচ্ছি, তাহলে অ্যান্সার হবে কি ln sin x। অনেকে করে কি এই লনে লনে কেটে দিয়ে দেয়, লনে লনে কাটা যাবে না, লনে লনে ভাবে কাটা যায় না, ঠিক আছে? এটা দুটো অপারেটর, এটা একটা অপারেটর আলাদা, এটা একটা অপারেটর আলাদা, কেন কাটাকাটি যায়? কাটাকাটি যাবে না। সাইন সাইন কি কখনো কাটাকাটি যায়? সাইন সাইন কখনো কাটাকাটি যায়? সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি যায়, ঠিক আছে? লন ইনভার্স বলে কিছু নাই, ঠিক আছে? তো লনে লনে কখনো কাটাকাটি যাবে না, এই ভুলটা করো না তোমরা, হ্যাঁ? এই ভুলগুলো করো না, তোমাদের কারো বুঝতে হইলে বুঝে নিতে পারে, এই জায়গাটা দেখে নিতে পারো। আচ্ছা, আর অল্প কয়টা অঙ্ক আছে তোমাদের, হচ্ছে ধনাত্মক x এর জন্য f of x x equal to 1, এই যে জিনিসটা, ঠিক আছে? এখানে তোমাদের দেখো f প্রাইম x তোমাদের ওখানে উপরে বইতে দেওয়া আছে, একটু ঠিক করে নাও, এই জিনিসটা এভাবে করে নিও, এটাই রাইট হবে, হ্যাঁ? f of x equal to 1 থেকে x ln t হলে f প্রাইম x কত, এই অঙ্কটা দিয়েছে। আমরা এটা অঙ্কটা করবো, খুবই সহজ একটা অঙ্ক, খুবই জোস একটা অঙ্ক, দেখো। ln t dt। আচ্ছা আমাকে বলো ভাইয়া, তোমরা এটা অবশ্যই তোমাদেরকে পড়াইছিলাম ভাইয়া, যে log x এর ইন্টিগ্রেশন কি পড়ছিলাম বলতো? x log x মাইনাস x না? আমি বলছিলাম log x টা আসলে ln x এর ইন্টিগ্রেশন একই জিনিসই আসলে বলছিলাম না, যে x ln x মাইনাস x হয়, এটা তো বলছিলাম ভাইয়া, তাই না? তাহলে এখন আমরা বলবো ভাইয়া ln t, এটা dt আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? t ln t মাইনাস t, এটাই হবে না? এবং দেখে এখানে মান হচ্ছে x আর 1, তাহলে মানটা বসাই, x ln x মাইনাস x মাইনাস 1 ln 1 মাইনাস 1, ঠিক আছে? x ln x মাইনাস x হবে, তাহলে ভাই দেখো x ln x মাইনাস x মাইনাস 1 ln 1 এর মান 0, 0 কে যে কোনো জিনিস দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে এখানে 0 মাইনাস 1, 0 মাইনাস 1 যদি করি তাহলে আমার এই জায়গাটা কি আসে দেখো, x ln x মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 1, এটা আসছে আমার কিসের মান ভাইয়া? এটা আসছে আমার f of x এর মান, এই জিনিসটা আসছে। দেখো তো এটা কি তোমরা বুঝতে পারছো? এই একটু পর্যন্ত এই কথাটা কি তোমরা বুঝতে পারছো? f of x যদি এটা, তাহলে f প্রাইম x কি হবে? x কে ডিফারেন্সিয়েট করি, x ইনটু 1/x প্লাস ln x ইনটু 1, ঠিক আছে? মাইনাস 1 প্লাস 0, x এর ডিফারেন্সিয়েশন 1, 1 ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটা কত? x এ কাটা 1 প্লাস ln x মাইনাস 1 ইকুয়াল টু, এই 1 এ 1 এ কাটাকাটি যাবে, প্লাসে মাইনাসে শুধু ln x, এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো এটা? এই জায়গাটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কোনো প্রশ্ন না থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে ভাই একটু কষ্ট করে বইলো, হ্যাঁ? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা লাস্ট কোশ্চেনে যাবো, আজকের দিনে লাস্ট কোশ্চেনে আসো। 4 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্ট না,
আমার কেন জানি মনে হচ্ছে অঙ্কটা একটু তোমাদের করা উচিত, যদিও এটা আসলে তোমার কোন অঙ্কের মধ্যে জানা যায় সেটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ক্ষেত্রফলের অঙ্ক 9-10 বেসিক দিয়ে অঙ্কটা করা যায়। চলো আমরা একটু দেখি কোশ্চেনটা কেমন আসে। হ্যাঁ, মাঝে মধ্যে এমন কোশ্চেনও দিয়ে দিতে পারে এডমিশন টেস্ট, একদম বেসিক 4 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল। আমরা যদি আমরা এটা তো আমরা সবাই জানার কথা, অবশ্যই জানা আছে। একটু এটা সবাই দেখে নাও, কারো কোনো সমস্যা থাকলে লিখে নিও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। আচ্ছা, আর হচ্ছে আমরা সবাই তো এই জিনিসটা সবাই জানি, তাই না? ধরেন এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিবৃত্ত হচ্ছে এই ধরনের। আমার আঁকাটা বাজে হচ্ছে। এখন আমরা বলো পারে একটা একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, মানে আমার আর জানতে হবে অবশ্যই। তো আমার এখানে তো কোনো আর এর মান দেওয়া নাই, আমার এখানে দেওয়া আছে জাস্ট এই জায়গাটা দিয়ে দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাকে বলো ভাইয়া, আমরা কি এই যে এক বাহু থেকে আমরা কি এই কর্ণটা বের করতে পারি? কর্ণ মানে কি দেখো তো, এই বৃত্তের ডায়ামিটার না বা ব্যাস না? এই বৃত্তটার ব্যাস বা ডায়ামিটার না আসলে কর্ণটা? এটাকে আমরা বলতে পারি। এফ প্রাইম মানে কত? আয় হায়, কি বলে? এফ প্রাইম মানে একবার ইন্টিগ্রেশন ভাইয়া। এখানে মেয়ে কে এই কোশ্চেনটা কি করছে আমি তারা দেখতে চাই, আসো। এফ প্রাইম এক্স যেটা, সেটা মানে কি ইন্টিগ্রেশন? প্রথম কথা তো এটা ইন্টিগ্রেশনই না, পূর্ণা, এটা তো ডিফারেন্সিয়েশন। আর মানে এফ প্রাইম এক্স যেটা থাকবে, মানে একবার দাগ থাকলে উপরে একবার ডিফারেন্সিয়েশন, দুইবার থাকলে দুইবার ডিফারেন্সিয়েশন, এতদিন পরে এই ভুলটা করলে হবে? আচ্ছা দেখো, এখন আমাদের একদম বেসিক, আমরা যদি এই এই যে ডায়ামিটারটা জানি বা ব্যাসটা জানি, তাহলে এখান থেকে এর অর্ধেক করে আমি অবশ্যই এটার ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো, মানে আর পেয়ে যাবো। আমাকে একটা জিনিস তোমরা বলো তো ভাইয়া, যে কোনো বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তার কর্ণের দৈর্ঘ্য কি এ রুট টু পড়ছিলাম, মনে পড়ে আমাদের এই রুট টু? পিথাগোরাস দিয়ে, যারা পিথাগোরাস পারো তারা সবাই পারা, ক্লাস এইটের, এটা ক্লাস এইটের বেশি। দেখো তোমাদের যদি কারো ঝামেলা হয়, তারপর আমি তাহলে বলি, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি ধরো, এটাকে ধরে নাও এক্স, তাহলে এক্স স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এক্স স্কয়ার সমান সমান 2a স্কয়ার, তাহলে এক্স ইকুয়াল টু এ রুট টু, রুট করলে তাহলে এটা অবশ্যই এ রুট টু হবে। এখন এক বাহু যদি 4 হয় তাহলে 4 রুট টু হবে, বাহু যদি 10 হয় তাহলে 10 রুট টু হবে, যেটাই থাকে সেটাই, তাই না? তাহলে এখন আমারে বলো ভাই, আমার এখানে দেওয়া ছিল একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 4, তাহলে আমি এই যে এইটার কর্ণ দৈর্ঘ্য 4 রুট টু পাইছি না? তাহলে আমি যে নতুন বৃত্তটা পাইলাম, এই যে পরিবৃত্তটা পাইলাম, এই পরিবৃত্তের ব্যাস পাইলাম আমি বলতে পারি যে 4 রুট টু। ধরো আমার এটা এ বি সি ডি, আমার সুবিধার জন্য আমি দিলাম, তাহলে আমি এসি মান বললাম যে আমার 4 রুট টু, এটা আমি পাই গেছি। ঠিক আছে, 4 রুট টু যদি আমি এসির মান পাই, তাহলে আমার বলো তো ভাইয়া, এই যে এটার অর্ধেক ধরো আমি দিলাম ও, ধরো আমি দিলাম ও, তাহলে এ ওর মান কত হবে বলো তো? এসি বাই 2 হবে না? মানে 4 রুট টু বাই 2, সেটা আসলে কত? 2 রুট টু। এই 2 রুট 2 কি আমার আর না বলো তো? এই 2 রুট 2 কি আমার আর না? এই 2 রুট 2 তো আমার আর। তাহলে আমাকে বলো তুমি ভাইয়া, যে একটা বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি লাগে? পাই আর স্কয়ার, তাহলে তুমি আর তো পেয়ে গেছো, তাহলে অ্যান্সার কি হবে? পাই আর স্কয়ার, মানে পাই 2 রুট 2 হোল স্কয়ার, মানে কত? 8 পাই। এটা তো তোমার অ্যান্সার হবে, এটা তোমার অ্যান্সার হওয়ার কথা নাকি? এইটুক কি কেউ বুঝতে পারছো? কারো কোনো ঝামেলা আছে দেখো তো, আমাকে একটু কষ্ট করে জানাবো তোমাদের কারো যদি ঝামেলা থাকে। এইটুক করার পরে তোমাদের আসলে আজকের পড়া শেষ বলা যায়। 4 নংটা বুঝতে পারো নাই পূর্ণা? কেন? আমি আবার দেখে তোমাকে, দেখো আসো। তোমার কোশ্চেনটা ছিল কি দেখো, যে এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে লন টি ডিটি, আমি তোমাকে বলি, এবং এফ প্রাইম এক্স বের করতে বলছে, মানে তোমার এটা একবার ডিফারেন্সিয়েট বের করতে বলছে। তুমি আগে এই অঙ্কটার এই যে এই সেটটা যেটা আছে সেটা তুমি ইন্টিগ্রেশন করে ফেলবা, করে ফেলার পরে তোমার সেটা হচ্ছে আসলে এফ অফ এক্স। এখন তোমার একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে, তোমাকে আসলে এটা ইন্টিগ্রেশন করতে বলে নাই। তোমার আগে এটা ইন্টিগ্রেশন তুমি বের করে ফেলবা, করার পরে তুমি এইটা ডিফারেন্সিয়েশনটা বসাবা জাস্ট। দেখাচ্ছি তাহলে একটু, হ্যাঁ আসো। এখন দেখো আমি তোমাকে যেটা বুঝাচ্ছিলাম, দেখো
এই যে আমরা এখানে এফ অফ এক্স থেকে প্রথমে আমরা মান পেয়েছি কি, এই যে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা পুরোটা পাইছি ম্যাথ করে, ঠিক আছে, এফ অফ এক্স এর মান। তাহলে এফ প্রাইম এক্স কি হবে, জাস্ট এটা ডিফারেন্সিয়েশন হবে না, শেষ তো, একবার ডিফারেন্সিয়েট করলে শেষ। হ্যাঁ 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 অদিতি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে আজকে আমাদের মোটামুটি যতটুকু পড়া ছিল আমাদের মোটামুটি পড়া শেষ। আমি চেষ্টা করছি আসলে তোমাদেরকে আমার যতটুকু সাধ্য কুলায় যতটা সহজভাবে পড়ানোর জন্য ইন্টিগ্রেশনটা সেটা পড়ার জন্য। তোমাদেরকে মেইনলি যেটা বলা হয় নাই সেটা হচ্ছে, তোমাদের সাথে আসলে আমি একটা মিথ্যা কথা বলছিলাম প্রথমে ক্লাস শুরুর দিন। ইন্টিগ্রেশন শুরুর প্রথম দিন আমি যে কথাটা বলছিলাম যে ইন্টিগ্রেশন সবচেয়ে সহজ, আসলে সেটা সত্য না। ইন্টিগ্রেশন হচ্ছে ম্যাথের সবচেয়ে কঠিন পার্টগুলোর একটা পার্ট। এবং আমরা বলে থাকি যে ধারা বা ধারা আগে ছিল, ধারা 14 সালের আগ পর্যন্ত, ধারা 14 সাল পর্যন্ত ধারা ছিল সিলেবাসে, এখন নাই। ধারা এবং ইন্টিগ্রেশন থেকে একমাত্র প্রশ্ন ঘুরানো যায়, এবং প্রত্যেক বছর প্রশ্ন ঘুরায় শুধুমাত্র দুইটা জায়গা থেকে বা একটা জায়গা থেকে। তো ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন ঘুরানোর মতো আছে। তোমরা খেয়াল করছো কিনা জানি না, তোমাদের আর কোনো ক্লাস কিন্তু 3টা লেকচার হয় নাই, শুধুমাত্র ইন্টিগ্রেশনই হয়েছে। কারণ হচ্ছে আমরা এটাতে জোর দিই, মানে জোর দিই। এবং তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা জিনিসই খুব বেশি জরুরি ভার্সিটির সায়েন্সের সাবজেক্টগুলো চান্স পাওয়ার জন্য। কারণ সায়েন্সের সাবজেক্টে চান্স পাইলে তোমার ক্যালকুলাস করতেই হবে। সেজন্য টিচাররা ম্যাট্রিক্স এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়, কারণ এই জিনিসগুলো তোমার ভার্সিটিতে কাজে লাগে আজীবন, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি যতটা সহজভাবে তোমাদেরকে পড়ানো যায়, যতটা সহজ। এক্স লন এক্স মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স কেমনে আসছে ভাইয়া? লগ এক্স এর ইন্টিগ্রেশন, এক্স লগ এক্স মাইনাস এক্স, তুমি একটু কইরো, ফার্স্ট ক্লাস পড়াইছিলাম, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স হবে না? ইন্টিগ্রেশন ক্লাস 1-এ পড়াইছিলাম লগ এক্স এর ইন্টিগ্রেশন, একটু দেখে নিও কষ্ট করে। আচ্ছা, তো যেটা বলতে গেছিলাম, আমরা চেষ্টা করছি তোমাদেরকে যতটা, বা 11 হ্যাঁ, যতটা সহজভাবে তোমাদেরকে পড়ানোর এটাই। আর তোমাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, কোনো ঝামেলা থাকে, কোনো কিছু থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবা, আমরা সেটার অ্যান্সার দিতে চেষ্টা করব। হ্যাঁ, লন এক্স এর ইন্টিগ্রেশন করো, এক্স লন এক্স মাইনাস এক্স, গুড মোহনা, এইটাই আসবে। লগ এক্স এর ইন্টিগ্রেশন আসলে লন এক্স এর ইন্টিগ্রেশন, ভাই এটা প্রথম ক্লাসের দিনে বারবার করে বলছিলাম, ইন্টিগ্রেশন ক্লাস প্রথম দিন নেওয়ার দিনে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা ভালো থাকো সবাই, দোয়া করো আমার জন্য, দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া। ভালোভাবে থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো। আর জানি না তোমাদের সাথে কবে দেখা হবে, আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখে কোন ক্লাসে হয়তো দেখা হইতে পারে, যদি বেঁচে থাকি, সবকিছু ঠিকঠাক থাকে, যদি সুস্থ থাকি। আর আমার জন্য দোয়া করো। আর কোনো কোয়েশ্চেন যদি তারপরেও না বুঝো, কোনো ঝামেলা যদি তারপরেও হয়, তোমরা একটু কষ্ট করে আমাদেরকে প্রবলেম শেয়ারিং পোস্টে কমেন্ট করো, হ্যাঁ। আর প্রবলেম শেয়ারিং পোস্টে আমরা সবাই কমেন্ট দিই, আমরা তো টিচার বা আমরা তো মানুষ, আসলে আমাদের তো একটু সময় থাকে, হয়তো অনেক সময় বিজি থাকি, তাই তোমাদের অ্যান্সার সঠিক সময় দেওয়া যায় না। তবে আমরা চেষ্টা করি সবসময় অ্যান্সারটা ঠিকঠাক ভাবে দেওয়ার, হ্যাঁ। তো তোমরা একটু কষ্ট করে অ্যান্সারটা দিয়ে দিই, মানে তোমরা একটু কষ্ট করে ওয়েট করো। আর যদি কখনো কোনো কোশ্চেনে ভুল থাকে, যে মানে পরীক্ষার কোশ্চেনে, সেটা আমরা সলভ শিট দেওয়া পর্যন্ত একটু ওয়েট করো, সলভ শিট আমরা সবকিছু দিয়ে দিব, দেওয়ার পরে তোমরা সবকিছুর মানে অ্যান্সার পেয়ে যাবে আশা করি। ভালো থাকো তোমরা সবাই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালো থাকো, হ্যাঁ, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।